আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি প্রথম পত্রের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের পরীক্ষার জন্য আমরা পৌরনীতির এমসিকিউ সিকিউর উপর অনেকগুলো ক্লাস দিয়েছিলাম। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখছো পৌরনীতি পরীক্ষার আগে। এবং আজকের ক্লাসে মূলত আমরা পৌরনীতি প্রথম পত্রের প্রায় গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ সলভ করব এবং এই 100টা এমসিকিউ সলভ করার মাধ্যমে পরীক্ষার উপযোগী যে সকল প্রশ্ন আসতে পারে এমসিকিউতে সেই প্রশ্নগুলো আমরা মূলত রিভিশন দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মনে করতে পারো এটা একটা মডেল টেস্টের মতো। তোমার প্রিপারেশন শেষ হয়ে গিয়েছে, তুমি চেষ্টা করবা যে এই 100টার ভিতরে তোমার কোনো জিনিস যদি ভুল যায় সেই জিনিসগুলো সংশোধন করে নেওয়ার জন্য। এবং এখানে আমরা মূলত পৌরনীতির যেই চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা মূলত এখানে প্রশ্ন রেখেছি এবং এখানে 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। এগুলো আমরা আজকে মূলত ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করব। আশা করি তোমাদের জন্য বিগত যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল পৌরনীতির সেই ক্লাসগুলো তোমরা দেখছো এবং সর্বশেষ এই ক্লাসটা হচ্ছে তোমরা দেখে যাবা। তো চলো আমরা হচ্ছে আমাদের যে পৌরনীতি ওয়ান শট এমসিকিউ ক্লাস সেই ক্লাসটা হচ্ছে শুরু করি। এখানে আমরা 100টা এমসিকিউ সলভ করব এবং এখানে গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ রয়েছে যেগুলো তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু কমন আসতে পারে। তো আমি মোহাম্মদ নাঈম হোসেন, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং আমার কলেজ ছিল নটর ডেম কলেজ। তো চলো আমরা আমাদের যে 100টা এমসিকিউর যে ওয়ান শট ক্লাস সেটা হচ্ছে আমরা শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ আছে, আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে। এই এমসিকিউটা আমরা দিয়েছি আমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে পৌরনীতির সেটা থেকে। এবং এখানে মূলত আমরা আইন, নৈতিকতা, মূল্যবোধ এই সংক্রান্ত আলোচনাগুলো দেখতে পাই। তো এখানে আমাদের প্রশ্ন আছে, আইন মানুষের কোন আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মূলত মানুষের যে বাহ্যিক আচার আচরণ রয়েছে বা বাইরের আচার আচরণ রয়েছে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। অপরদিকে আমরা বলতে পারি যে নৈতিকতা কিন্তু আমাদের যে ভেতরের আচরণ, আমাদের যে অভ্যন্তরীণ আচরণ সেই আচরণগুলো নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে বোঝায় যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা আমাদের করা যাবে না। কিন্তু আইনের ফলে আমাদের যে বাহিরের আচার আচরণ, ধরো আমরা ট্রাফিক আইন রয়েছে, সেই ট্রাফিক আইন আমরা ভায়োলেট করব না। তো এই আইন মূলত মানুষের যে বাহ্যিক আচার আচরণ রয়েছে বা বাহিরের আচার আচরণ রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? জন লক, উইলবি, এবি ডাইসি নাকি হবসের? তো এই টাইপের যে উক্তি, এই উক্তিগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকতে পারে। তো তোমাদের প্রথম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত অনেকগুলো তোমরা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, অধ্যাপক রয়েছে, তাদের কিন্তু এই যে উক্তি, এই উক্তিগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকতে পারে। তো এখানে আছে যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এই উক্তিটি হচ্ছে জন লকের। এই উক্তিটি হচ্ছে জন লকের উক্তি, খুবই গুরুত্বপূর্ণ উক্তি, তোমার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তারপরে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি অতীতে কোথায় প্রচলিত ছিল? দেখো আমরা জানি যে আমাদের যে গণতন্ত্র, এই গণতন্ত্র হচ্ছে দুই প্রকার। গণতন্ত্র কত প্রকার? তোমার প্রশ্ন আসতে পারে যে গণতন্ত্র হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, এবং দ্বিতীয় হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র এবং দ্বিতীয় হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। বিষয়টা কি চলো আমরা একটু এক্সপ্লেইন করি, যাতে খ নাম্বারে যদি প্রশ্ন আসে তাহলে যাতে তুমি ইজিলি এটা উত্তর করতে পারো। দেখো প্রত্যক্ষ গণতন্ত্র মানে হচ্ছে সরাসরি, প্রত্যক্ষ মানে তো সরাসরি। তো যেই গণতন্ত্রটা সরাসরি ছিল এটা কেমন ছিল? আমরা যে অতীতে যে সকল নগর রাষ্ট্রগুলো দেখতে পাই, নগর রাষ্ট্র কি? যেটার আয়তন মূলত আমাদের যে বিশাল আয়তন, আমরা বাংলাদেশের প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার, ভারতের আয়তন বিশাল। তো এই যে নগর রাষ্ট্রগুলো ছিল, এই নগর রাষ্ট্রগুলো আয়তনে খুবই ছোট ছিল, ধরো ঢাকার সমান একটা দেশ দেখতে আমরা নগর রাষ্ট্র দেখতে পাই। এবং সেখানে কিন্তু জনসংখ্যাও কম ছিল, অর্থাৎ নগর রাষ্ট্র যেটা রয়েছে সেখানে জনসংখ্যাও কম থাকে, আবার সেই জায়গাটার মূলত আয়তনও কম থাকে। নগর রাষ্ট্রের জনসংখ্যাও কম থাকে, আয়তনও কম থাকে। তো সেই সকল নগর রাষ্ট্রে বিশেষ করে আমরা প্রাচীন গ্রিসের যে এথেন্স রয়েছে এবং স্পার্টা রয়েছে, প্রাচীন গ্রিসের যে এথেন্স রয়েছে এবং স্পার্টা রয়েছে, ঠিক আছে, এথেন্স এবং হচ্ছে স্পার্টা, এবং স্পার্টা কিন্তু একটা সামরিক নগর রাষ্ট্র ছিল। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই প্রত্যক্ষ গণতন্ত্র বিরাজমান ছিল। বিষয়টা কেমন? এই যে এখানে যারা হচ্ছে নাগরিক ছিল তারা কিন্তু সরাসরি যে সরকারি কাজ সেখানে অংশগ্রহণ করত, সরাসরি তারা অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে আমরা যে গণতন্ত্র দেখতে পাই সেটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, ঠিক আছে। পরোক্ষ গণতন্ত্র বিষয়টা কি? পরোক্ষ গণতন্ত্র মানে হচ্ছে এখনকার যে বিশাল আয়তনের নাগরিক, বাংলাদেশের জনসংখ্যা আমরা যদি ধরো যে 17 কোটি, এখন 17 কোটি মানুষই কি সরকারি কাজে অংশগ্রহণ করতে পারবে? ধরো 17 কোটি মানুষের জন্য 17 কোটি মানুষ আইন প্রণয়ন করবে। আমরা তো জানি যে আমাদের যে জাতীয় সংসদ সেখানে 350টা আসন রয়েছে এবং
মূলত এই 17 কোটি মানুষই কি মানে এই পার্লামেন্টে যেতে পারবে? পার্লামেন্টে যেতে পারবে না। তো তখন তারা কি করি, আমরা মূলত আমাদের যে এলাকা রয়েছে এই এলাকা থেকে আমরা জনপ্রতিনিধি বাছাই করি, তাদেরকে আমরা নির্বাচনে ভোট দেই এবং তারা আমাদের হয়ে আইন প্রণয়ন করে। এবং বর্তমানে যে আমরা গণতন্ত্র দেখতে পাই এটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। কিন্তু প্রাচীন গ্রিসে বা এথেন্সের যে আমরা যে এথেন্স দেখতে পাই এবং স্পার্টা দেখতে পাই প্রাচীন গ্রিসে, এই জায়গাগুলোতে কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, অর্থাৎ যারা হচ্ছে নাগরিক ছিল তারা সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করত। তাহলে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কোথায় প্রচলিত ছিল? প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্র এথেন্স এবং স্পার্টা, সেখানে আমরা মূলত প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি দেখতে পাই। তারপরে আমাদের জনমতের বৈশিষ্ট্য কোনটি? দেখো, আমরা তো আমাদের মতামতগুলো দেই, সরকারকে আমরা সাজেশন দেই, এটা ভালো এটা খারাপ, কিন্তু পৌরনীতিতে জাস্ট আমরা যে মতামতটা দিলাম এই মতামতটাই মূলত পৌরনীতিতে জনমত বলে বিবেচনা করা হয় না। এই যে মতামতটা, এই মতামতটা অবশ্যই সত্য হতে হবে, সুন্দর হতে হবে, যুক্তি ভিত্তিক হতে হবে, নাগরিকদের ভালো কাজের জন্য হতে হবে। যখন এই সত্য যুক্তি ভিত্তিক ভালো কাজের জন্য হবে তখনই কিন্তু পৌরনীতিতে মূলত সেটাকে জনমত বলে বিবেচনা করা হবে। তো আমরা চলো অপশনগুলো দেখে, আমাদের বলা আছে যে জনমত অযুক্তি ভিত্তিক না, জনমত হচ্ছে যুক্তি ভিত্তিক, তাহলে এটা আমাদের হবে না। জনমত সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নয়, না, জনমতকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে এবং সুস্পষ্ট হতে হবে। তারপর জনমত সুচিন্তিত মতের বিরোধী, জনমত সুচিন্তিত মতের বিরোধী না, বরং জনমত হচ্ছে সুচিন্তিত মতের পক্ষে। জনমত সৎ এবং জনকল্যাণ ধর্মী। দেখো, জনমত হওয়ার জন্য সেটাকে অবশ্যই সৎ হতে হবে এবং সেটা জনকল্যাণ ধর্মী হতে হবে। তুমি একটা মতামত দিয়ে দিলা যেখানে হচ্ছে জনগণের কোনো কাজ নেই বা জনগণের কোনো উপকার হয় না বরং অপকার হয়, সেটা মূলত পৌরনীতিতে জনমত বলে বিবেচনা করা হবে না। তাহলে জনমতের বৈশিষ্ট্য কোনটি? জনমতের বৈশিষ্ট্য হচ্ছে জনমত সৎ এবং হচ্ছে কল্যাণধর্মী। তারপরে আমাদের প্রশ্ন আছে ই গভর্নেন্সের উদ্দেশ্য হচ্ছে, তো আমাদের এখানে হচ্ছে বহুপদী কিছু দেওয়া আছে। আমরা জানি যে এই যে ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স। ইলেকট্রনিক গভর্নেন্স বিষয়টা কি? দেখো, আমরা এই যে পাসপোর্ট করি বা জন্ম নিবন্ধন করি, এই জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ঝামেলা হয়। তো ই গভর্নেন্স মূলত হচ্ছে সরকারি যে কাজগুলো আছে এগুলো হচ্ছে অনলাইনে শিফট করে নেওয়া। সহজ ভাষায় বললে সরকারের যে সেবাগুলো আমরা পাই সেগুলো অনলাইন ভিত্তিক করে ফেলা, যাতে জটিলতা যেগুলো রয়েছে বা স্বচ্ছতা রয়েছে সেই বিষয়টা যাতে রক্ষা পায়। আমরা যদি জন্ম নিবন্ধন করতে যাই, আমরা পাসপোর্ট করতে যাই, সেখানে দেখা যায় যে আমাদের হচ্ছে ঘুষ দিতে হয় প্রচুর পরিমাণে। তো এই ই গভর্নেন্সের ফলে সরকার স্বচ্ছ হয়, অর্থাৎ সবকিছু হচ্ছে অনলাইনে দেখা যায়, সবকিছু হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছ থাকে, সবকিছু আমরা জানি যে আমার জন্ম নিবন্ধন করার জন্য 100 টাকা দিতে হবে, মানে 100 টাকাই দিতে হবে, এখানে আর বেশি কিছু নাই, এটা আমাদের সরকারি চার্জ। তো পাসপোর্ট করার জন্য একটা নির্দিষ্ট ফি দিতে হবে, আমাকে কাউকে ঘুষ দিতে হবে না ই গভর্নেন্সে। আমরা যখন সরাসরি যাই তখন আমাদেরকে বিভিন্নভাবে তাড়াতাড়ি করার জন্য বা অন্যান্য সংশ্লিষ্ট কারণে আমাদেরকে ঘুষ বা অন্যান্য কিছু দিতে হয়। তো ই গভর্নেন্সের ফলে আমরা সরকারি যে সেবাগুলো আছে এগুলো মূলত অনলাইনের মাধ্যমে পেয়ে যাই এবং এই জিনিসটা সরকারকে মূলত স্বচ্ছ করে তোলে। তো আমরা ই গভর্নেন্সটা বুঝলাম। তো এখানে আমরা দেখি কি বলা আছে, জনস্বার্থে সরকারের তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়া। অবশ্যই জনস্বার্থের সকলের কাছে পৌঁছে দেওয়া কি ই গভর্নেন্সের উদ্দেশ্য। জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতার কাঠামো তৈরি করা, এই যে আমাদেরকে সেবাগুলো দিচ্ছে এই সেবার মাধ্যমে জনগণ এবং সরকারের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ কাঠামো তৈরি হয়। তারপরে শাসন প্রক্রিয়াকে স্বচ্ছতা দান করা। অবশ্যই আমরা যে নর্মালি আমরা যে জন্ম নিবন্ধন বা যে কোনো কিছু আমরা করি তখন দেখা যায় যে ওই যে আমাদেরকে ঘুষ বা অন্যান্য জিনিসগুলো আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। তো ই গভর্নেন্সের ফলে সবকিছু অনলাইনে হচ্ছে, একদম টাইম টু টাইম আমরা সবকিছু পেয়ে যাচ্ছি, সুতরাং এই জায়গাতে সরকার হচ্ছে স্বচ্ছ হয়। সুতরাং আমাদের উত্তর হবে 1, 2, 3। তারপরে পৌরনীতি ও সুশাসন কি পর্যালোচনা করে? দেখো, আমরা এই পৌরনীতি ও সুশাসন আমরা দেখতে পাই সরকারের কার্যাবলী আলোচনা করে, আমাদের সরকার কাঠামো নিয়ে আলোচনা আছে আমাদের পৌরনীতি বইতে। আমরা রাষ্ট্রের কার্যাবলীগুলিও আলোচনা করি। স্থানীয় স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদ রয়েছে, আমাদের যে জেলা পরিষদ রয়েছে, তারপর আমরা যে সিটি কর্পোরেশন দেখতে পাই, তারপর আমরা হচ্ছে গিয়ে আরও যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে এগুলোও কিন্তু আমরা পৌরনীতিতে আলোচনা করি। কিন্তু এই সবগুলো বিষয় হচ্ছে নাগরিকের সাথে সম্পৃক্ত। এই সবগুলো বিষয় কিসের সাথে সম্পৃক্ত? এই সবগুলো বিষয় হচ্ছে নাগরিকের সাথে সম্পৃক্ত। তো এই জায়গাতে তোমার সবগুলোই কিন্তু উত্তর যায়, সবগুলোই পর্যালোচনা করে, কিন্তু এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে নাগরিকের কার্যাবলী। নাগরিকের কার্যাবলী হচ্ছে এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এই জায়গাতে তোমার হচ্ছে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলোর তুমি ভাবতে পারো যে সবগুলো নিয়েই তো আলোচনা করে, কিন্তু তোমাকে সেখান থেকে বেস্ট যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারটা কিন্তু খুঁজে বের করতে হবে।
তারপরে আমরা যাই লাল ফিতার দৌরাত্ম্য বলতে কি বোঝায়। আমরা এই যে লাল ফিতার দৌরাত্ম্য, এটাকে ইংরেজিতে বলা হয় রেড ট্যাপিজম। লাল ফিতার দৌরাত্ম্যকে বলা হয় ইংরেজিতে রেড ট্যাপিজম। রেড ট্যাপিজম, রেড ট্যাপিজম বিষয়টা কি? আমরা এই যে আমরা জন্ম নিবন্ধনের উদাহরণ দিতে পারি বা যে কোনো সরকারি কাজের উদাহরণ দিতে পারি। ধরো তুমি একটা ফাইল নিয়ে কোন একটা সরকারি অফিসে গেলা, সেটা হচ্ছে কি করা, তুমি বললা যে এটা আমার খুব জরুরি কাজ, এটা যদি আমাকে একটু তাড়াতাড়ি করে দিতেন মানবিক দিকটা দেখে, তাহলে হচ্ছে আমার খুব ভালো হতো। তো আমলারা যারা সরকারি যারা কর্মচারী আছে তারা তোমাকে কি বলবে যে আচ্ছা আমি দেখবো, চেষ্টা করে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সহজে এই জিনিসটা করে দেওয়া যায়। তো তুমি যখন সেখান থেকে বের হবা, সেটা কি করবে, সে ফাইলটা যে রয়েছে সে ফাইলটা লাল ফিতা দিয়ে বাঁধবে সে, এবং আলমারির ভিতরে রেখে দিবে এবং বলবে যে এই সমস্যা ওই সমস্যা, মানে সে হচ্ছে কি চাচ্ছে, সে তোমার কাছ থেকে ঘুষ চাচ্ছে। তোমাকে বলবে যে এটা হচ্ছে না, এরকম নিয়ম নাই, এতদিনের আগে পাবেন না। তো এই জিনিসটাকে মূলত রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য বলা হয়। অর্থাৎ এই যে আমলারা দীর্ঘসূত্রিতা, আমলারা কোনো কাজ হচ্ছে টাইম মতো করতে চায় না, বা মানবিক দিকগুলো তারা দেখতে চায় না, কোনো কাজ জরুরি কিনা সেই বিষয়গুলো দেখতে চায় না। আমলারা আনুষ্ঠানিকতা দেখায় বিভিন্ন, যে আমাদের আইনে এটা নেই, আমাদের আইনে এই জিনিসটা বলা নেই, আইনে এই জিনিসটা উল্লেখ নেই, এরকম আনুষ্ঠানিকতা দেখায়। তো এই বিষয়টাই হচ্ছে মূলত রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য। তারা তোমার ফাইলটাকে কি করে, লাল ফিতা দিয়ে বাঁধে এবং হচ্ছে আলমারিতে রেখে দেয়, তোমার কাজটাকে পিছিয়ে দেয়। তারা বিভিন্ন আনুষ্ঠানিকতা দেখায়, দীর্ঘসূত্রিতা দেখায়। তো এই জিনিসটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। তো আমরা দেখি কি বলা আছে, দাপ্তরিক নিয়মকে অন্ধভাবে অনুসরণ। অবশ্যই এটা আমাদের সাথে যায় যে তারা বিভিন্ন নিয়ম কানুন দেখায় যে এটা আমাদের নিয়মে নেই, এটা আমাদের হচ্ছে আইনে উল্লেখ নেই। দাপ্তরিক নিয়মের আনুষ্ঠানিকতা এই বিষয়টাও যায়, দাপ্তরিক সিদ্ধান্তে দীর্ঘসূত্রিতা এই বিষয়টাও যায়, তিনটা বিষয়ে যায়। তারা বিভিন্ন দীর্ঘসূত্রিতা দেখায়, যেটা বললাম যে এই জিনিসটা হচ্ছে এতদিন পরে পাবেন, এখন পাওয়ার সম্ভাবনা নেই, আমাদের নিয়ম নেই 10 দিন আগে দেওয়ার। বিভিন্ন আনুষ্ঠানিকতা দেখায় যে এটা তো আমরা এত তাড়াতাড়ি করতে পারি না, আমাদের নিয়ম আছে একটা, এবং তাদের যে নিয়ম কানুন আছে এটা অন্ধভাবে অনুসরণ করে। তো এক্ষেত্রে উত্তর হবে 1 2 3। তারপরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের উত্তর করতে হবে। ভারত উপমহাদেশ দীর্ঘদিন ব্রিটিশ শাসনাধীন ছিল। এখানে বসবাসরত হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক বিভেদ চরম আকার ধারণ করে। পৃথক আবাসভূমির দাবিতে অবশেষে 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয় এবং ব্রিটিশ শাসনের অবসান হয়। এখানে আমাদের বলা আছে যে স্বতন্ত্র রাষ্ট্র গঠনে জাতীয়তার কোন উপাদানটি ছিল। দেখো, জাতীয়তার জন্য আমরা ভাষা, ধর্ম, এই উপাদানগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই যে আমরা যে ব্রিটিশদের কাছ থেকে আলাদা হয়ে গেলাম, এখানে হচ্ছে আমাদের কোন বিষয়টা মূলত হচ্ছে আমরা দেখতে পাই। আমরা এখানে আমরা দ্বিজাতি তত্ত্বের কথা বলতে পারি, যেটা মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিল, দ্বিজাতি তত্ত্ব। এবং তিনি বলেছিল যে ভারতবর্ষে কেবলমাত্র হচ্ছে দুইটা জাতি বসবাস করে। কোন সেই দুইটা জাতি? সেই দুইটা জাতি হচ্ছে মূলত হিন্দু এবং মুসলমান। দ্বিজাতি তত্ত্বের কথা বলা আছে, ঠিক আছে। এটা আমরা দ্বিতীয় পত্রে আরো বিস্তারিত আলোচনা করব। তো এই যে জাতীয়তা, এবং আমরা দেখতে পাই যে এই যে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান নামে যে দুইটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল 1947 সালে, এটার মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি মোটামুটি আমরা বলতে পারি দ্বিজাতি তত্ত্ব, ঠিক আছে। দ্বিজাতি তত্ত্ব থেকে লাহোর প্রস্তাব, এবং সেখান থেকে মূলত আমরা ভারত এবং পাকিস্তানের বিভক্তি দেখতে পাই। এবং এই জায়গাতে মূলত ধর্মের প্রভাবটাই সবচেয়ে বেশি ছিল। তো স্বতন্ত্র রাষ্ট্র গঠনে আমরা যে ভারত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেখানে মূলত যে জাতীয়তার যেই উপাদানটি দেখতে পাই সেটা হচ্ছে ধর্ম, এবং ধর্মের ভিত্তিতেই ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। পাকিস্তান সৃষ্টি হয়েছিল মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে, এবং ভারত সৃষ্টি হয়েছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে। তারপরে এখানে আমাদের ওই যে আমাদের আগের যে উদ্দীপক রয়েছে সেটাই দেওয়া আছে, এবং এখানে আমাদের 9 নং প্রশ্ন বলা আছে, ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কিসের মাধ্যমে? ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কিসের মাধ্যমে? এটা মূলত আমরা দেখতে পাই জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে। আমরা সেই সময় দেখতে পাই যে এই যে হিন্দুরা আলাদা, মুসলমানরা আলাদা, এরকম একটা জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছিল। এবং এই জাতীয়তাবাদী চেতনাবাদ থেকে আমরা দেখতে পাই যে ভারত ছাড় আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধীর। সেই বিষয়টা নিয়ে হালকা পাতলা আলোচনা করবো তোমাদের যে সেকেন্ড পেপার ক্লাস হবে সেটাতে। তো এই জাতীয়তাবাদী চেতনাই মূলত আমরা যে দেখতে পাই যে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, সেটার পিছনে মূলত এই জাতীয়তাবাদী চেতনাটাই কার্যকর ছিল। ভারত ছাড় আন্দোলন, সেখান থেকে আমরা 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র দেখতে পাই। তারপরে অধ্যাদেশ জারি করতে পারে সরকারের কোন বিভাগ? আমরা জানি সরকারের 3টা বিভাগ রয়েছে। কয়টা বিভাগ রয়েছে? সরকারের হচ্ছে 3টা বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। যেখানে আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন বা হচ্ছে সংশোধন করা, আইন প্রণয়ন বা হচ্ছে সংশোধন করা হচ্ছে আইন বিভাগের কাজ। তারপরে আমরা দেখতে পাই যে শাসন বিভাগ, শাসন বিভাগের কাজ কি? শাসন বিভাগের কাজ হচ্ছে আইন
মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, আইন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, আইন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে শাসন বিভাগের কাজ। এবং বিচার বিভাগের কাজ হচ্ছে, আমরা এটা লেখা লাগবে না, এটা তোমরা অলরেডি জানো যে বিচার বিভাগের কাজ হচ্ছে মূলত আইনের যদি কেউ ভঙ্গ করে তাকে হচ্ছে মূলত শাস্তি প্রদান করা। তো এক্ষেত্রে অধ্যাদেশ বিষয়টা আমাদের চলে আসে। এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ হচ্ছে আমরা দেখতে পাই যখন আমাদের পার্লামেন্ট থাকে না, ধরো পার্লামেন্টের অধিবেশন নাই, আইন বিভাগ তো আইন প্রণয়ন করে, ঠিক না? তো পার্লামেন্টের অধিবেশন নাই, আমাদের আইন বিভাগের অধিবেশন নাই, তখন জরুরি একটা অবস্থা হলো, তখন তো আইন প্রণয়ন করা হবে, ঠিক না? তখন তো আইন দরকার হবে, কোনো একটা আইনের এক্সিস্টেন্স নাই, সংবিধানে সে আইনের স্বীকৃতি নাই, বা আইনের যে বিধিবিধানগুলো থাকে সেখানে আইন নাই ওই সমাধানটা করার জন্য যে সমস্যাটা হয়েছে, তখন তো আইন প্রণয়ন করা লাগবে, কারণ আইন ছাড়া তো কোনো কিছু হয় না। তো তখন কি হয়, তখন হচ্ছে রাষ্ট্রপতি মূলত একটা বলতে পারো যে আদেশ জারি করেন, রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেন, রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেন। এবং বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের 93 নং অনুচ্ছেদে, কত নং অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের 93 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মূলত এই যে আদেশ, এই আদেশটা জারি করেন, ঠিক আছে? এবং এটাই মূলত অধ্যাদেশ, রাষ্ট্রপতির যে আদেশ এটাই মূলত অধ্যাদেশ। এবং রাষ্ট্রপতি হচ্ছেন শাসন বিভাগের সদস্য, রাষ্ট্রপতি হচ্ছেন শাসন বিভাগের সদস্য। আমাদের যারা মন্ত্রীরা থাকেন, ঠিক আছে, আমি এমপিদের কথা বলছি না, আমি মন্ত্রীদের কথা বলতেছি। ফর এক্সাম্পল হতে পারে আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমাদের শিক্ষা মন্ত্রী, আমাদের কৃষি মন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এরা কিন্তু শাসন বিভাগের সদস্য। এছাড়া আমরা যে ওই যে আমরা ক্যাডার যাদেরকে বলি বিসিএস ক্যাডার, তারাও কিন্তু হচ্ছে শাসন বিভাগের সদস্য। তো এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ জারি করার ক্ষমতা মূলত শাসন বিভাগের রয়েছে, রাষ্ট্রপতি মূলত এই অধ্যাদেশটা জারি করেন। তারপরে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি? দেখো, আইনের বিভিন্ন জায়গা থেকে আইন আসতে পারে। আমরা ধর্ম থেকে আইন দেখতে পাই, বিশেষ করে হচ্ছে বাংলাদেশে আমরা দেখতে পাই যে পারিবারিক যে আইনগুলো রয়েছে সেগুলো ধর্ম থেকে আসছে। তারপর প্রথা, অর্থাৎ অতীতে যে বিষয়গুলো ছিল, অতীতে কোনো একটা জিনিস ছিল পূর্বপুরুষরা করতো, সেখান থেকে আইন আসতে পারে। তারপর আইন আসতে পারে আইনসভা থেকে, আইনসভা যেটাকে আমরা পার্লামেন্ট বলি, ঠিক না, সেই পার্লামেন্ট থেকে বা আইনসভা থেকে আইন আসতে পারে। তারপর হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত, বিচারালয়ের সিদ্ধান্ত, বিচারালয়ের সিদ্ধান্ত থেকে আইন আসতে পারে। বিচারালয়ের সিদ্ধান্ত বিষয়টা কি? ধরো কোনো জাজ বা বিচারক কোনো একটা সিদ্ধান্ত দিয়েছে, সেটা থেকে আইন আসতে পারে। তারপর নৈতিকতা থেকেও আইন আসতে পারে, ভালো খারাপ এগুলো থেকে হচ্ছে আইন আসতে পারে। তো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস হচ্ছে এই জায়গা থেকে প্রথা, আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা, ঠিক আছে? এবং আমরা দেখতে পাই যে যুক্তরাজ্য, যুক্তরাজ্য যাকে আমরা বলি ইউনাইটেড কিংডম, এই যুক্তরাজ্যের আইন কিন্তু প্রথা নির্ভর, যুক্তরাজ্যের আইন হচ্ছে প্রথা নির্ভর। যুক্তরাজ্যের আইন কি নির্ভর? যুক্তরাজ্যের আইন হচ্ছে প্রথা নির্ভর আইন। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাতে যে জনমত অর্থাৎ জনগণের যে মতামত, এই বিষয়টাকে ওপেনহাইম নামে একজন ছিলেন আইনবিদ, ওপেনহাইম, ওপেনহাইম নামে একজন আইনবিদ ছিলেন, তিনি মূলত এই যে জনমত, এই জনমতকে আইনের উৎস বলে ব্যাখ্যা করেছেন। এবং এখান থেকে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। এবং আমরা দেখতে পাই যে হল্যান্ড, ঠিক আছে, হল্যান্ড নামে একজন ছিল, এই হল্যান্ড কিন্তু আইনের উৎস হিসেবে 6টা উৎসের কথা বলেছেন। হল্যান্ড আইনের উৎস হিসেবে বলেছেন 6টা উৎসের কথা, হল্যান্ড আইনের উৎস হিসেবে বলেছেন 6টা উৎসের কথা। এগুলো তোমাদের খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে। তারপরে আইন প্রণয়ন করে সরকারের কোন বিভাগ? সরকারের 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, যেখানে আইন প্রণয়ন, তারপর হচ্ছে আইন সংশোধন, তারপর আমরা বলতে পারি সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন, এই সংক্রান্ত কাজগুলো মূলত আমরা দেখতে পাই আইন বিভাগের কাজ, এই সংক্রান্ত কাজগুলো আইন বিভাগের কাজ। তারপরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় হলো বিচারকদের তদারকি করা, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা, জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, নাকি ক্ষমতার কেন্দ্রীকরণ। দেখো, ক্ষমতার কেন্দ্রীকরণ মানে হচ্ছে জাস্ট কয়েকজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে, 4-5 জন ব্যক্তি মিলে তারপর হচ্ছে ক্ষমতা চালাবে, এটা তো মূলত সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন না। সেখানে আমরা ডিক্টেটরশিপ দেখতে পাই, 4-5 জন মিলে যদি ক্ষমতা চালায়। তারপর শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা, দেখো শাসন বিভাগের যদি ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ মন্ত্রীদের যদি ক্ষমতা আরো বৃদ্ধি করে,
তাহলে আরো কি হবে, তারা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো এমনিতেই বাংলাদেশে হচ্ছে মন্ত্রীরা অনেক বেশি পাওয়ারফুল, সেক্ষেত্রে যদি আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে সেখানে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হওয়ার থেকে আমরা দেখবো যে শাসন বিভাগ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তো এটা হচ্ছে হবে না। বিচারকদের তদারকি করা যাবে না। বিচারকদের মূলত আইন অনুযায়ী তাদের কাজ করতে মূলত সুযোগ দিতে হবে, তাহলে কিন্তু সুশাসন নিশ্চিত হবে। এক্ষেত্রে আমাদের অপশনের উত্তর জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যদি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলেই কেবলমাত্র সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তারপরে আইনের শাসন বলতে কি বোঝায়? দেখো, আইনের শাসন বলতে বোঝায় মূলত হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই হচ্ছে আইনের ক্ষেত্রে সমান। মূলত এই ধারণাটাকে মূলত আইনের শাসন বলা হয়। তো আমরা অপশনে দেখি কি বলা আছে। সামাজিক নিরাপত্তা বিধান, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা, জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিক অধিকার নিশ্চিত করা। দেখো এই জায়গাতে হচ্ছে আমাদের হচ্ছে এ এবং বি, সি ডি তো হবেই না, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা, তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তা বিধান, এটা তো আমাদের সাথে যাই না। কিন্তু এ আর বি এর ভিতরে আমাদের কনফিউশন হতে পারে যে নাগরিক অধিকার নিশ্চিত করা কি আইনের শাসন, নাকি জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে আইনের শাসন। আইনের শাসনের ক্ষেত্রে মূলত এখানে দুইটা অপশনই যায়, কিন্তু বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এখানে জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ আইনের শাসনের মাধ্যমে আমরা চাই যে মূলত যে আমাদের যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রে আইন সমান হোক। সকলের ক্ষেত্রে যখন আইন সমান হবে তখন হচ্ছে আমরা একটা প্রশাসন, আমাদের যে প্রশাসন সেটা হচ্ছে জবাবদিহিমূলক হবে। যখন আমাদের প্রশাসন জবাবদিহিমূলক হবে তখনই কিন্তু নাগরিক অধিকার নিশ্চিত হবে। তো আইনের শাসনের ক্ষেত্রে মূলত জবাবদিহিতা নিশ্চিত করাটাই হচ্ছে মূল লক্ষ্য। এখানে দেখা হয় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলেই হচ্ছে আইনের ক্ষেত্রে সমান। যখন এই জবাবদিহিতা নিশ্চিত করা হবে তখনই কিন্তু আমরা দেখবো যে নাগরিক অধিকারগুলো নিশ্চিত হচ্ছে। আগে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যদি জবাবদিহিতা নিশ্চিত না হয় তাহলে কিন্তু নাগরিক অধিকার নিশ্চিত হবে না। তো এই জন্য হচ্ছে এই জায়গাতে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে মূলত বেস্ট বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপরে আমরা যাই আমাদের 15 নং প্রশ্নে। আবির একজন শিক্ষিত যুবক, সে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি মৎস্য খামার স্থাপন করে। ব্যাংকের ঋণ পরিশোধের পাশাপাশি সে নিয়মিত কর প্রদান করে। আবির কোন ধরনের কর্তব্য পালন করে? এই যে দায়িত্ব, কর্তব্য, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তো এই যে কর প্রদান করে, নিয়মিত কর প্রদান করে, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের অর্থনৈতিক কর্তব্য। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কর্তব্য। তো সমাজের যদি আমরা যদি চলাফেরার অধিকার এই সংশ্লিষ্ট বিষয়গুলো দেখি, আমরা এটা হচ্ছে সামাজিক কর্তব্য বলতে পারি। তো এই জায়গায় যেহেতু নিয়মিত কর প্রদান করে, এটা হবে অর্থনৈতিক কর্তব্য। তারপরে আবিরের এ ধরনের দায়িত্ব পালনের ফলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। ত্বরান্বিত মানে হচ্ছে নিশ্চিত হবে, ঠিক আছে? ত্বরান্বিত মানে হচ্ছে নিশ্চিত হবে। আচ্ছা, সে যদি নিয়মিত কর প্রদান করে রাষ্ট্রের উন্নয়ন তো নিশ্চিত হবেই। তারপরে জীবনযাত্রার মান বাড়বে। অবশ্যই দেখো, যদি সে প্রচুর পরিমাণে কর প্রদান করে তখন কি হবে, রাষ্ট্র এই যে প্রচুর পরিমাণে ট্যাক্স পাচ্ছে, রাষ্ট্র যখন প্রচুর পরিমাণে ট্যাক্স পাবে তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে যে রাষ্ট্রেও আর যারা হচ্ছে গরিব মানুষ রয়েছে বা নিচু পর্যায়ের মানুষ রয়েছে তাদের জন্য বিভিন্ন সামাজিক যে নিরাপত্তামূলক কর্মসূচি সেই জিনিসগুলো কিন্তু নিশ্চিত করতে পারবে, সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে তাদের যে জীবনযাত্রার মান সেটা কিন্তু উন্নত হবে। রাজনৈতিক পরিবর্তন ঘটবে। এখানে কি রাজনৈতিক পরিবর্তন মানে কোনো কিছু কি সংশ্লিষ্ট আছে রাজনৈতিক পরিবর্তনের? কোনো কিছু কিন্তু নাই। সুতরাং রাজনৈতিক পরিবর্তন হবে না, উত্তর হবে 1 এবং 2। তারপরে বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? দেখো এই যে দল ব্যবস্থা, এই দল ব্যবস্থা হচ্ছে 3 প্রকার। দল ব্যবস্থা হচ্ছে 3 প্রকার। একদলীয় ব্যবস্থা, কিছু কিছু দেশ রয়েছে যেখানে আমরা একটা মাত্র দল দেখতে পাই, একটা মাত্র দল আমরা হচ্ছে দেখতে পাই। আবার কিছু কিছু দেশ রয়েছে সেখানে আছে হচ্ছে গিয়ে আমরা 2টা দল দেখতে পাই। যেমন হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে হচ্ছে 2টা রাজনৈতিক দল প্রধান, রিপাবলিকান পার্টি যেটা ট্রাম্পের, তারপর ডেমোক্রেটিক পার্টি যেটা আমরা বলতে পারি যে কমলা হ্যারিসের, ঠিক আছে, বা হচ্ছে আমরা বলতে পারি যে জো বাইডেনের। তো এই যে আবার আমরা আমাদের যে যুক্তরাজ্য রয়েছে সেখানেও কিন্তু আমরা দ্বিদলীয় ব্যবস্থা দেখতে পাই। এবং হচ্ছে কিছু কিছু দেশে আমরা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা দেখতে পাই। 3 দলীয় ব্যবস্থা বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। দল ব্যবস্থা হচ্ছে 3 প্রকার: একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। তো আমাদের বলা আছে বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে কিন্তু বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা বিদ্যমান। এখানে অনেকগুলো দল আমরা দেখতে পাই। আমাদের এনসিপি আছে, জামাত আছে, বিএনপি আছে, আরও বিভিন্ন গণতান্ত্রিক যে সংসদ, আরও বিভিন্ন রকমের রাজনৈতিক দল আছে, প্রায় 50টার উপরে। তো বাংলাদেশে মূলত বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা বিদ্যমান। এবং অনেক সময় একটা প্রশ্ন করে যে ইউএসএ এবং ইউকেতে মূলত কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? তাদের এখানে মূলত আমরা দ্বিদলীয় ব্যবস্থা দেখতে পাই। তারপরে
এক কক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা হলো, দেখো বাংলা এক কক্ষ বিশিষ্ট আইনসভা মানে হচ্ছে বাংলাদেশ। তো এক কক্ষ বিশিষ্ট বললে তুমি হচ্ছে বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করার চেষ্টা করবা, এক কক্ষ বিশিষ্ট বললেই বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করার চেষ্টা করবা। এবং যখন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বলবে, যখন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বলবে তখন ভারতের কথা চিন্তা ভাবনা করবা, দ্বিকক্ষ বিশিষ্ট বললে হচ্ছে ভারতের কথা চিন্তা ভাবনা করবা, ভারতের কথা। মূলত এই যে আইনসভা এটা হচ্ছে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে যে ক্ষমতার বন্টন সেটার ক্ষেত্রে আমরা ভাগটা দেখতে পাই। তো এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা যেটার কথা আমরা বললাম বাংলাদেশ, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশন। এবং এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে আমরা হচ্ছে মোট হচ্ছে 350টা আসন দেখতে পাই, মোট 350টা আসন দেখতে পাই, যেখানে 300টা আসন হচ্ছে সাধারণ, 300টা আসন হচ্ছে সাধারণ আসন এবং 50টা হচ্ছে সংরক্ষিত নারী আসন, 50টা হচ্ছে সংরক্ষিত নারী আসন। আমি শুধু নারী আসন লিখলাম, ঠিক আছে, 50টা হচ্ছে সংরক্ষিত নারী আসন। তো এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার এটা সুবিধা কি, এটা সহজে গঠন করা যায়, খুবই ইজি এটা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে কেন্দ্র প্রদেশের মধ্যে বেশ ঝামেলা আসে, ঠিক আছে। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করবা, এখানে খুবই সহজে গঠন পদ্ধতি, নির্বাচন হয়, যে কয়টা আসন থাকে সে আসনে মূলত ভাগ করে দেওয়া হয় অঞ্চলগুলো এবং সেখান থেকে যারা জিতে আসে তারাই মূলত এই যে আইনসভা সেখানে হচ্ছে মূলত জায়গা পায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এখানে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দেখা যায় যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে একটা ঝামেলা লেগেই থাকে, ধরো কোনো একটা জিনিস প্রদেশ স্বীকৃতি দিল কিন্তু হচ্ছে কেন্দ্র নাও দিতে পারে, আবার হচ্ছে কেন্দ্র স্বীকৃতি দিল প্রদেশ স্বীকৃতি নাও দিতে পারে, এই সংক্রান্ত ঝামেলাগুলো আমরা দেখতে পাই। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযোগী, দেখো যে সকল রাষ্ট্রগুলো খুব বড়, বিশেষ করে হচ্ছে ভারতের কথা বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, তারা তো খুব বড় রাষ্ট্র, তো তাদের জন্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা উপযোগী। কারণ ভারতের যে কলকাতার মানুষ, কলকাতার মানুষের লাইফ স্টাইলের সাথে তোমার যে আহমেদাবাদ বা আমরা বলতে পারি যে গুজরাট, তাদের মানুষের লাইফ স্টাইলের বিস্তর পার্থক্য, কলকাতার মানুষের সাথে পাঞ্জাবের মানুষের সাথে বিস্তর পার্থক্য। তো সেই জায়গায় আমরা দেখতে পাই যে সেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা উপযোগী, কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা সেটা মূলত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য উপযোগী না, যে সকল দেশ বড় তাদের জন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা উপযোগী। তো এটা হচ্ছে সুবিধা না এক কক্ষ বিশিষ্ট আইনসভার, তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 2। তারপরে আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার হচ্ছেন জার্মান সমাজবিজ্ঞানী, জার্মান সমাজবিজ্ঞানী, জার্মান সমাজবিজ্ঞানী। তিনি হচ্ছেন মূলত আমরা দেখতে পাই তিনি হচ্ছেন আমলাতন্ত্রের জনক। আমলাতন্ত্রের বিষয়টা কি, এই যে আমলাদের যে সংগঠন তাদেরকে মূলত হচ্ছে আমলাতন্ত্র বলা হয়। তো এই আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। অ্যারিস্টটল হচ্ছেন মূলত আমরা দেখতে পাই রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের, অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাই। মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? আমাদের যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, সংবিধানের তৃতীয় ভাগে, সংবিধানের তৃতীয় ভাগে আমরা দেখতে পাই 26 থেকে 47 নং অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকারগুলো বর্ণনা করা আছে। তো মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবিধান। সংবিধানে যদি মৌলিক অধিকারগুলো স্বীকৃতি দেওয়া থাকে, এটা হচ্ছে তোমার মৌলিক অধিকার, চলাফেরার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, এই সংক্রান্ত জিনিসগুলো যদি বর্ণনা করা থাকে, তখন আমরা আমাদের কোন অধিকারগুলো রয়েছে সেগুলোর জন্য রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবো। এবং আমার যে মৌলিক অধিকার সেটা যদি লঙ্ঘিত হয়, সেটা যদি ভঙ্গ হয়, তখন আমি বিচার বিভাগে গিয়ে মূলত আমার যে অধিকার লঙ্ঘিত হয়েছে এটার বিরুদ্ধে রাষ্ট্রের বিপক্ষেও মামলা করতে পারবো। তো মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবিধান। এক্ষেত্রে তোমাদের উত্তর অনেক ক্ষেত্রে বিচার বিভাগ হতে পারে, বাট উত্তরটা হবে সংবিধান। সংবিধানে যদি মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে তখন আমরা হচ্ছে বিচার বিভাগে গিয়ে, কেউ যদি আমার যে মৌলিক অধিকার সেটা লঙ্ঘন করে, আমি বিচার বিভাগে গিয়ে সেটা কিন্তু মূলত আমি যে মামলা, রাষ্ট্রের বিপক্ষেও কিন্তু আমি মামলা করতে পারবো।
তারপরের প্রশ্নে জনমত গঠনের প্রাথমিক ও বিশেষ উপাদান কোনটি? দেখো জনমত বা এই যে জনগণের মতামত, এই বিষয়টা আমরা বললাম যে প্রাথমিক বা বিশেষ উপাদান এটা কিন্তু হচ্ছে পরিবার। মূলত পরিবার থেকে আমরা জানি যে পরিবার থেকে একটা শিশু বেড়ে ওঠে এবং পরিবারের মাধ্যমেই তার যে চিন্তা ভাবনা, তার যে আচার আচরণ, তার যে মনোভাব, তার যে চারিত্রিক বিকাশ, এই বিষয়গুলো ঘটে এবং তার মতামতটা কীরকম হবে, সেটা কি ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা পরিবার থেকে একটা শিশু শিক্ষা পায়। তো জনমত গঠনের প্রাথমিক উপাদান এবং বিশেষ উপাদান হচ্ছে পরিবার। এছাড়াও আমরা সংবাদপত্র, সভা সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান এই সংক্রান্ত জায়গাগুলোতেও মূলত জনমত গড়ে ওঠে। মানুষের যে মতামত সেগুলো কিভাবে ইনফ্লুয়েন্স করে, এগুলো কিন্তু করে। সংবাদপত্রে আমরা পাঠ করার মাধ্যমে আমাদের চিন্তা চেতনা বিকশিত হয়, আমরা নেতিবাচক থেকে ইতিবাচক দিকে আসি। সভা সমিতি করার মাধ্যমে একই রকম ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানে তো আমরা পড়াশোনা করার মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের যে জনমত রয়েছে সেটা কিন্তু বিকশিত হয়। তারপরে আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন এবং সংশোধন করা। এটা আমরা বলেছি, আইন প্রণয়ন এবং সংশোধন করা। সংবিধান প্রণয়ন এবং সংশোধন করাও আইন বিভাগের কাজ। অধ্যাদেশ প্রণয়ন হচ্ছে শাসন বিভাগের কাজ। এবং অধ্যাদেশ সম্পর্কে আমরা জানি যে বাংলাদেশের যে সংবিধানের 93 নং অনুচ্ছেদে কিন্তু অধ্যাদেশ সম্পর্কে বলা আছে, 93 নং অনুচ্ছেদে। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে না, আমাদের উত্তর হবে 1 এবং 2। তারপরে সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো সুশাসন হওয়ার জন্য বা ভালো শাসন হওয়ার জন্য সেখানে অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে। ধরো সরকার কয় টাকা একটা কাজ করতেছে, পদ্মা সেতু কত টাকা লাগতেছে, কেন এত টাকা লাগতেছে, কোন জায়গায় কি খরচ হচ্ছে, সেটার একটা দিক নির্দেশনা থাকবে, সেটার একটা প্রকাশ থাকবে এবং সেই জিনিসটা একদম স্বচ্ছ হতে হবে। যেটা বাজার মূল্য, সেই বাজার মূল্যে আমরা পদ্মা সেতু করতেছি, সেরকম একটা স্বচ্ছ জিনিস থাকতে হবে। তো সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছতা। অবশ্যই সেই জায়গাতে জবাবদিহিতা থাকতে হবে এবং আইনের শাসনও কিন্তু থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলেই মূলত সেই জিনিসটা সুশাসন হয়। তাহলে উত্তর হবে 1, 2, 3। তারপরে কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? দেখো রাজনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তারপর হচ্ছে ভোটের স্বাধীনতা থাকবে, তারপর হচ্ছে তুমি তোমার পছন্দ অনুযায়ী দল করতে পারবা, এরকম স্বাধীনতা মানে হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু একটা দেশ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, একটা দেশ যদি অর্থনৈতিক স্বাধীনতা লাভ না করে, তখন কিন্তু এই রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যায়। বিষয়টা কেমন দেখো, ফর এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্বাচনের আগে কি হয় যে 500 টাকা 1000 টাকার বিনিময়ে হচ্ছে ভোট কেনা বেচা হয়। তো সেই জায়গাতে আমরা দেখতে পাই যে এই যে বাংলাদেশের মানুষ, সেই মানুষের হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা নাই, অর্থনৈতিক নিরাপত্তা নাই, অর্থনৈতিক নিশ্চয়তা নাই, যার কারণে হচ্ছে আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা, আমরা ভোট দেওয়ার কথা তো আমাদের টাকার বিনিময়ে ছিল না, আমরা যারা যোগ্য, যারা হচ্ছে বলিষ্ঠ, যারা দেশকে এগিয়ে নিতে পারে তাদেরকে আমরা ভোট দিব। তো এই জায়গাতে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা না থাকার কারণে আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা এটা কিন্তু বুলণ্ঠিত হচ্ছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে অর্থনৈতিক স্বাধীনতা, এই অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে কিন্তু রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যায়, ঠিক আছে? এবং রাজনৈতিক স্বাধীনতা কোনো কাজেই আসে না। সেজন্য আমাদের উত্তর হবে অর্থনৈতিক স্বাধীনতা। তারপরে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? দেখো আমরা বলেছিলাম যে গণতন্ত্র হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর এক হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। তো এই যে পরোক্ষ গণতন্ত্র যেটা বলেছিলাম, এই পরোক্ষ গণতন্ত্রেরই অপর নাম হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমরা বলেছিলাম না যে এখানে আমরা কি করি, এখানে আমরা আমাদের এলাকা থেকে একজন নেতা নির্বাচন করি, তিনি আমাদের হয়ে মূলত ভোটে অংশগ্রহণ করেন এবং আমাদের জন্য আইন প্রণয়ন করেন। তো এই যে পরোক্ষ গণতন্ত্র অর্থাৎ আমাদের যে ডেমোক্রেসি, আমাদের যে গণতন্ত্র, সেই বিষয়টাকে মূলত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এখন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। দেখো সেই মানুষটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। হ্যাঁ, আমরা হচ্ছে নিরপেক্ষ থেকে বা হচ্ছে নিউট্রাল থেকে আমরা নির্বাচন করতে পারি, ঠিক আছে, সেই সুযোগ হচ্ছে আমাদেরকে সংসদ দিয়েছে, সেই সুযোগ আমাদের আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি বা হার্টই হচ্ছে রাজনৈতিক দল। দেখবে যে ওই ব্যক্তিটা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত। তো এই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি যেটাকে আমরা বলি পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল না থাকলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আসলে পরিপূর্ণ হয় না। তারপরে শাহিদা একটি বিরোধী রাজনৈতিক দলের সদস্য, বিভিন্নভাবে সরকারের সমালোচনা করে, তারা জনগণের স্বার্থ সমুন্নত রাখে। শাহিদার দলটি, দেখো এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা দেখলাম, এখানে যে বিরোধী দল থাকে
এই বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। এই বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। অর্থাৎ এই যে রাজনৈতিক দল, মূল যে দলটা থাকে, ধরো এক্স দল, ঠিক আছে, এক্স দল, এই এক্স দলটা এবং ওয়াই দল, এই দুইটা দল আছে। ধরো এক্স দল হচ্ছে ক্ষমতাসীন দল এবং ওয়াই দল হচ্ছে মূলত আমরা বলতে পারি যে বিরোধী দল। ওয়াই দল হচ্ছে কোন দল? ওয়াই দল হচ্ছে বিরোধী দল। এখন এক্স দলের যদি কিছু হয়ে যায়, এক্স দলের যদি কিছু হয়ে যায়, তখন জনগণ কাকে বেছে নিবে? তখন কিন্তু জনগণ ওয়াই দলকে বেছে নিবে। তো এই যে ওয়াই দল, যেটা বিরোধী দল আমরা বললাম, এই ওয়াই দলকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে বা পরোক্ষ গণতন্ত্রে বলা হয় বিকল্প সরকার, ঠিক আছে। এবং তারা হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করে। অবশ্যই বিরোধী দল চেষ্টা করে সরকারের যে নীতি আসুক না কেন, সেটা ভালো হোক খারাপ হোক, সেটাকে সমালোচনা করার, এবং এর মাধ্যমে যে সকল খারাপ নীতিগুলো আছে সেগুলোকে জবাবদিহি করার মাধ্যমে সরকারের যে জবাবদিহিতা সেই জিনিসটাও নিশ্চিত করে। তাহলে উত্তর হবে 1, 2, 3। তারপরে রাজনৈতিক দল জাতীয় ঐক্যের অন্তরায় হওয়ার কারণ কি? কিছু কিছু সময় দেখা যায় যে রাজনৈতিক দলগুলো আমাদের যে জাতীয় ঐক্য সেটা নষ্ট করে ফেলে। দেখা যায় যে ফর এক্সাম্পল ধরো যে একটা বিরোধী দল, ঠিক আছে, একটা বিরোধী দল, এখন সেই বিরোধী দলটা কি করে? ধরো সরকারি দল রয়েছে, বিরোধী দল রয়েছে। এখন সরকারি দল কোন একটা ভালো জিনিস নিয়ে আসছে, কোন একটা ভালো জিনিস সরকারি দল নিয়ে আসছে, ভালো একটা জিনিস নিয়ে আসছে বা ভালো একটা আইন নিয়ে আসছে, ভালো একটা প্রস্তাব নিয়ে আসছে। এখন বিরোধী দলের কাজ কি? সে সমালোচনা করা। এখন ভালো না খারাপ এই জিনিসটা তার দেখারই সময় নাই। সে কি করবে? এটাকে কোনো মতো হচ্ছে রংচং দিবে বা হচ্ছে এই জিনিসটাকে কিভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা যায় সেই জিনিসটার কিন্তু চেষ্টা করবে। এবং এর মাধ্যমে কিন্তু এই যে সরকারি দল তাকে মূলত জনগণের কাছে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তো এই জন্য কিন্তু অনেক সময় যে রাজনৈতিক দলগুলো, এটা হচ্ছে জাতীয় যে ঐক্য রয়েছে, আমরা যে এক জাতি, আমাদের যে মূল লক্ষ্য হওয়া উচিত একসাথে এগিয়ে যাওয়া, এই জিনিসটার কিন্তু বাধাগ্রস্ত করে, এই জিনিসটার প্রতি বাধা সৃষ্টি করে। তো এর মাধ্যমে আমরা দেখতে পাই এই যে জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। অবশ্যই তারা জনগণের মধ্যে এই ভালো জিনিসটা খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তো এর মাধ্যমে জনগণের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, জনগণ ভাগাভাগি হয়ে যায় দলগুলোর মধ্যে, দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়। অনেক সময় তারা দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তারা দেশের স্বার্থের মূলত প্রাধান্য না দিয়ে তাদের যে দলীয় এজেন্ডা, ক্ষমতায় যাওয়া, সেই জিনিসটাকে প্রাধান্য দেয়। তো এর কারণে তারা অনেক সময় জাতীয় স্বার্থ যেটা রয়েছে, যেটা জনগণের জন্য ভালো, সেটা কিন্তু করে না। নিজস্ব মতাদর্শও তারা হচ্ছে অনেক সময় প্রচার করে। দেখা যায় যে কোনো একটা দল বা কোনো একটা ঘটনা রয়েছে, পার্টিকুলার কোনো একটা দেশের ঘটনা, সেটার জন্য দেশকে বিভক্তি করার চেষ্টা করে, দেশের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে। তো নিজস্ব মতাদর্শ তারা প্রচার করার চেষ্টা করে। এই তিনটা কারণে কিন্তু জাতীয় ঐক্যের অন্তরায় সৃষ্টি হয়। কোনো একটা রাজনৈতিক দল এই তিনটা কাজ করার মাধ্যমে মূলত যে জাতীয় ঐক্য রয়েছে, আমাদের ন্যাশনাল ইউনিটি, সেই জিনিসটা কিন্তু মূলত নষ্ট করে দেয় বা নষ্ট করার সৃষ্টি করে। তারপরে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? দেখো আমাদের যে বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমরা জানি পৃথিবীতে মোট 2টা বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ তো হয় 1914 থেকে 1918 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 থেকে 1945 সালে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা অনেক মানুষ, কোটি কোটি মানুষ মারা যায়। তো সেখান থেকে জাতিসংঘ ভাবে যে মানুষের কিছু মৌলিক অধিকার, মানুষের কিছু মানবাধিকার যেগুলো রয়েছে, সেই মানবাধিকারগুলো নিয়ে আমরা একটা সনদ প্রকাশ করি। এবং যখন হচ্ছে যুদ্ধে কোনো দেশ জড়িত হবে বা হচ্ছে এই জিনিসগুলোতে মূলত হচ্ছে মানুষ যাতে সম্মান করে, এই জিনিসগুলোকে যেন মানুষ ভায়োলেট না করে, রাষ্ট্র যাতে এই জিনিসগুলো ভায়োলেট না করে। তো এই মানবাধিকারে আমরা মূলত 30টা অনুচ্ছেদ দেখতে পাই, 30টা অনুচ্ছেদ দেখতে পাই, যেটা জাতিসংঘ মূলত পাশ করেছিল, ঠিক আছে। এবং জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা রয়েছে, সেই 6টা অঙ্গ সংস্থার ভিতরে জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে, জাতিসংঘের যে সাধারণ পরিষদ, জাতিসংঘের যে পরিষদগুলো রয়েছে বা অঙ্গ সংস্থাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের দ্বিতীয় পত্রের ক্লাসে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা, ঠিক আছে। তো একটা আমাদের জাতিসংঘের অঙ্গ সংস্থা রয়েছে সাধারণ পরিষদ, তোমরা জানো এই সাধারণ পরিষদে মূলত মানবাধিকারের যে ঘোষণাপত্র, এই মানবাধিকারের ঘোষণাপত্র কিন্তু গৃহীত হয়, যাতে মানুষের যে অধিকারগুলো রয়েছে এগুলো যাতে ভায়োলেট না করে। তো এই যে মানবাধিকারের ঘোষণাপত্র, এটা কিন্তু আমরা দেখতে পাই যে পাশ হয় 1948 সালের 10ই ডিসেম্বর, 1948 সালের 10ই ডিসেম্বর, 1948 সালের 10ই ডিসেম্বর এটা হয়েছিল। এবং এই জন্য কিন্তু আমরা দেখতে পাই, যেহেতু এটা 10ই ডিসেম্বর পাশ হয়েছিল, এই জন্য আমরা দেখতে পাই যে যে মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। এই জন্যই কিন্তু বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। অনেক সময় 2টা প্রশ্ন আসতে দেখা যায় যে এই যে মানবাধিকারের ঘোষণাপত্র এটা কত তারিখে গৃহীত হয়? 1948 সালের 10ই ডিসেম্বর। অনেক সময় আবার তোমাকে প্রশ্ন করবে যে মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস কবে? এটাও হচ্ছে কিন্তু 10ই ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের 29 নং প্রশ্নে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? দলীয় আদর্শ প্রচার করা,
রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা, জনমত গঠন করা, নাকি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা? একটা রাজনৈতিক দল তার মূল লক্ষ্যই হচ্ছে এনি পসিবল ওয়েজ, যে কোনো উপায়ে, সেটা ভালো হোক খারাপ হোক, মূলত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। এক্ষেত্রে যা করার দরকার সে সেটাই করবে। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। তারপরে আমাদের 30 নং প্রশ্নে, রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এবং সংবিধান হচ্ছে অলিখিত। অপরদিকে রাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় এবং জনগণ দ্বৈত নাগরিকত্বের অধিকারী। আচ্ছা দেখি, আমাদের 30 নং প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের রাষ্ট্রটির সরকার প্রধানকে। এখানে দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে রাষ্ট্রের কি শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। যদি তোমাকে বলে যে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, এটা কোন ধরনের সরকার ব্যবস্থা? এটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় বা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আচ্ছা, তো এই যে সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এখানে আমরা যে এই ভাগটা দেখতে পাই মূলত আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে। আইন বা শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে, আইন বা শাসন বিভাগের মধ্যে, আইন বা শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে, আইন বা শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এবং দুই হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। দুই হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে কিন্তু দেখতে পাই। দেখো এখানে বলা আছে যে রাষ্ট্রটি সরকার প্রধানকে। এই যে সংসদীয় শাসিত সরকার ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এই কথাটা বললেই তুমি আমার দেশের কথা অর্থাৎ বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করবা, বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করবা। এখন বাংলাদেশে হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এবং এই জায়গাতে আমরা দেখতে পাই আমাদের যে পার্লামেন্ট রয়েছে, জাতীয় সংসদ, তুমি যদি সংসদের অধিবেশন দেখো, দেখবা যে আমাদের যারা এমপি রয়েছে, ঠিক আছে, এমপিদেরকে বলা হয় মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এই এমপিরা কিন্তু প্রশ্ন করে, কাদেরকে প্রশ্ন করে? এমপিরা কিন্তু মন্ত্রীদেরকে প্রশ্ন করে, ঠিক আছে। এমপিরা কাদেরকে প্রশ্ন করে? মন্ত্রীদেরকে প্রশ্ন করে, এবং মন্ত্রীরা কিন্তু সেই প্রশ্নের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু জবাব দেয়, ঠিক আছে। তো আমাদের দেশে জাতীয় সংসদে আমরা এই জিনিসটা দেখতে পাই। তো আমাদের দেশ যেখানে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, সেখানে সরকার প্রধান, দেখো তোমাকে বলা আছে যে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু তোমাকে যদি বলে যে আমাদের দেশের মূলত হচ্ছে রাষ্ট্রপ্রধানকে, একটা হচ্ছে সরকার প্রধান, একটা হচ্ছে রাষ্ট্রের প্রধান, ঠিক আছে, একটা হচ্ছে সরকার প্রধান আর একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রপতি, কিন্তু সরকার প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। তার মানে হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে থাকে? সরকার প্রধান থাকে প্রধানমন্ত্রী, সরকারের প্রধান প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রের প্রধান, বাংলাদেশ রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাই, সেখানে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন সব। ডোনাল্ড ট্রাম্প তিনি একই সাথে কিন্তু সরকারেরও প্রধান, আবার হচ্ছেন রাষ্ট্রেরও প্রধান। খেয়াল রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। আবার বলি, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সরকার প্রধান প্রধানমন্ত্রী। কিন্তু যে সকল দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পই কিন্তু তিনি একই সাথে সরকারেরও প্রধান, আবার হচ্ছে গিয়ে রাষ্ট্রেরও কিন্তু প্রধান। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো বেসিক। তারপরে প্রাচীনকালে গ্রিসের এথেন্স এবং স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? সেখানে আমরা মূলত নগর রাষ্ট্র দেখতে পাই। নগর রাষ্ট্র হচ্ছে জনসংখ্যাও সীমিত। নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্র হচ্ছে জনসংখ্যাও সীমিত, জনসংখ্যা বর্তমান জাতিরাষ্ট্রের মতো এত বড় না, ঠিক আছে, এবং হচ্ছে আয়তন আমরা দেখতে পাই, আয়তন হচ্ছে সীমিত। দুইটা জিনিসই কিন্তু সীমিত মূলত নগর রাষ্ট্রে। তারপরে আমরা 32 নং এমসিকিউতে যাই। এখানে বলা আছে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন প্রয়োজন কেন? ঠিক আছে, নেতৃত্বের গুণাবলী অর্জন করার জন্য। দেখো আমরা পৌরনীতিতে কিন্তু নেতৃত্বের যে গুণাবলীগুলো রয়েছে বা নেতার যে গুণাবলীগুলো রয়েছে, নেতার ভবিষ্যৎ সম্পর্কে জানা, দূরদৃষ্টিতা, তার আত্মসংযম, তার নিরপেক্ষতা, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা পৌরনীতিতে আলোচনা পাই, এবং সেই সংক্রান্ত গুণাবলীগুলো অর্জন করার জন্য আমাদেরকে
পৌরনীতি ও সুশাসন পড়তে হবে। অধিকার এবং কর্তব্য সম্পর্কে জানার জন্য এই জায়গাতে আমরা নাগরিকদের অধিকার কি, সামাজিক অধিকার কি, রাজনৈতিক অধিকার কি এবং নাগরিকদের যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলো কি সেই বিষয় সম্পর্কে আমরা ধারণা পাই। এবং সুনাগরিক হওয়ার জন্য বা সুনাগরিকতার শিক্ষা লাভ করার জন্য কিন্তু পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। সুতরাং এখানে উত্তর হবে 1, 2, 3। তারপরে আইন মেনে চলা নাগরিকের কি, দেখো এখানে আমাদের বলা আছে অনুচিত, অনুচিত তো হবেই না। দেশাত্মবোধ, কর্তব্য নাকি হচ্ছে অধিকার। অধিকার বিষয়টা হচ্ছে যেটা আমরা পাই রাষ্ট্রের কাছ থেকে, আমাদের রাজনৈতিক অধিকার হতে পারে, অর্থনৈতিক অধিকার হতে পারে, সামাজিক অধিকার হতে পারে, এগুলো আমরা রাষ্ট্রের কাছ থেকে পাই। কিন্তু আইন মেনে চলা হচ্ছে নাগরিকদের কর্তব্য। আইন মেনে চলা কি? আইন মেনে চলা হচ্ছে নাগরিকদের কর্তব্য। তারপরের প্রশ্নে স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কোনটি? স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচ আমরা দেখতে পাই। আমাদের শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হয়। একটা দেশের যদি ভঙ্গুর রাজনৈতিক দল থাকে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু খুব ইজিলি যারা বিদেশি পাওয়ার থাকে তারা ডমিনেট করতে পারে। এই জন্য একটা দেশের শক্তিশালী রাজনৈতিক দল থাকা দরকার, যাতে বিদেশি শক্তি যারা রয়েছে তারা যাতে দেশের ভিতরে হস্তক্ষেপ করতে না পারে। শক্তিশালী রাজনৈতিক দল আমাদের উত্তর হিসেবে যায়। সামাজিক গোষ্ঠী, অর্থনৈতিক সাম্য, সদা জাগ্রত জনমত। এখানে দেখো অর্থনৈতিক সাম্য বিষয়টা যায়, কারণ হচ্ছে গিয়ে স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে যদি অর্থনৈতিক সাম্য না থাকে সেই দেশে, ধরো দেশের যে 90% টাকা সেটা 10% মানুষের কাছে, কিন্তু 10% টাকা সেটা 90% মানুষের কাছে, তখন কিন্তু দেখা যাবে যে অর্থনৈতিক কিন্তু এক ধরনের বিভেদ বা হচ্ছে বৈষম্য দেখা দিবে। কিন্তু এই জায়গাগুলো গেলেও, এই জায়গাগুলো উত্তর হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট হলেও সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে স্বাধীনতার সদা জাগ্রত জনমত। যদি জনগণ মূলত জাগ্রত থাকে, জনগণ যদি সরকারের, বিরোধী দলের বা অন্যান্য যে সকল অর্গ্যানগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম তদারকি করে, তাদের বিরুদ্ধে কোন ভালো জিনিসগুলো করছে সেটার প্রশংসা করে, যেটা খারাপ করছে সেটার সমালোচনা করে, তখন দেখা যাবে যে স্বাধীনতা কিন্তু রক্ষিত হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সদা জাগ্রত জনমত, অর্থাৎ জনগণের যে সচেতনতা রয়েছে সেই সচেতনতা। তারপরে নৈতিক কর্তব্য কোনটি? নৈতিক কর্তব্য কোনটি? মত প্রকাশ করা, পরিবার গঠন, সততার সাথে ভোটদান। সততার সাথে ভোটদান হচ্ছে রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক কর্তব্য আমরা বলতে পারি, রাজনৈতিক অধিকার বা হচ্ছে রাজনৈতিক কর্তব্য। তারপর হচ্ছে এই জায়গাতে আমাদের হচ্ছে নৈতিক কর্তব্য হচ্ছে জাতীয় সম্পদ রক্ষা করা। জাতীয় সম্পদ রক্ষা করা হচ্ছে নৈতিক কর্তব্য। তারপরে গণতন্ত্রের ছায়া সরকার কোনটি? ওই যে জিনিসটা আমরা বললাম যে পরোক্ষ গণতন্ত্র, এই পরোক্ষ গণতন্ত্রে আমরা জানি যে বিকল্প সরকার হচ্ছে মূলত বিরোধী দল, এবং এখানে বিকল্প সরকার মানে হচ্ছে ছায়া সরকার, তার মানে গণতন্ত্রের ছায়া সরকার হচ্ছে বিরোধী দল। তারপরে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এই উক্তিটা আমরা দেখে আসছিলাম। এই উক্তিটা হচ্ছে জন লোকের উক্তি, ঠিক আছে? এটা আমাদের প্রথম দিকে প্রশ্ন ছিল। তো এইখানে আমাদের অনুধাবনমূলক টাইপের প্রশ্ন আছে যে এই উক্তিটির দ্বারা আসলে কি প্রকাশ পায়। দেখো এখানে বলা আছে যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তার মানে কি? যদি আইন না থাকে সেখানে স্বাধীনতা থাকবে না, মানে আইন অনেকটা স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করে। আইন কি করে? আইন হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করে। যেখানে আইন থাকবে সেখানে স্বাধীনতা থাকবে, যেখানে আইন থাকবে না সেখানে স্বাধীনতা থাকতে পারবে না। সুতরাং এখানে আইন ও স্বাধীনতার সম্পর্ক, আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক এখানে বলা নেই। যদি এরকম হতো যে আইন থাকবে স্বাধীনতা থাকবে, তখন ঠিক ছিল। আইন স্বাধীনতার পরিপন্থী না, আইন হচ্ছে স্বাধীনতার রক্ষক। যেখানে আইন থাকে সেখানে স্বাধীনতা থাকে, অর্থাৎ স্বাধীনতা থাকার জন্য আইন থাকাটা মূলত বাধ্যবাধক, আইন থাকতে হবে। আইন হচ্ছে এই জায়গাতে স্বাধীনতার রক্ষা কবচ। যেখানে আইন থাকে যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। সুতরাং আইন হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ বা রক্ষক। তারপরের প্রশ্নে শফিক একটি সংগঠনের সাথে জড়িত যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়। অপরদিকে রফিকের সংগঠনটি তাদের স্বার্থ আদায়ের লক্ষ্যে সরকারকে প্রভাবিত করে। তার মানে এই যে শফিকের যে দল সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়, মানে হচ্ছে শফিকের দলটা হচ্ছে রাজনৈতিক দল। শফিকের দলটা কি? শফিকের দলটা হচ্ছে রাজনৈতিক দল। শফিকের সংগঠন কোনটি? শফিকের সংগঠন হচ্ছে রাজনৈতিক দল। কিন্তু এই জায়গায় যে আমাদের রফিক রয়েছে, রফিকের সংগঠনটি তাদের স্বার্থ আদায়ের লক্ষ্যে সরকারকে প্রভাবিত করে। তার মানে এই যে রফিকের মূলত দলের নাম হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রফিকের যে সংগঠন সেটার নাম হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে মূলত আমরা বলতে পারি যে তারা হচ্ছে স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী, মানে তারা নিজের ইচ্ছায় সংগঠিত হয়েছে, তাদের যে গোষ্ঠী স্বার্থ রয়েছে সেই গোষ্ঠী স্বার্থ আদায় করার জন্য।
তো এখানে আমাদের বলা আছে যে রফিকের সংগঠনটির বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে আমাদের রফিকের সংগঠন মানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কথা বলা আছে। শাসন ক্ষমতা লাভ করা, শাসন ক্ষমতা লাভ করা তো রাজনৈতিক দলের, শাসন ক্ষমতা লাভ করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ, রাজনৈতিক দলের কাজ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ করা। সুতরাং এক হচ্ছে না, তার মানে আমাদের উত্তর হবে 2 এবং 3। এখানে বলা আছে নির্দিষ্ট দাবি আদায় করা এবং দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া, এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠীর মূল কাজ। তারপরে অ্যারিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ করেছেন? অ্যারিস্টটল তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা বলেছি, এবং তিনি দুইটি নীতির ওপর মূলত সরকারের যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগ করেছেন। এক হচ্ছে সংখ্যানীতি এবং দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য নীতি। সেখানে তিনি সংখ্যানীতিতে যে সরকারের ভাগ, সেখানে একজনের শাসন, কয়েকজনের শাসন এবং অনেকের শাসন বলে আরও ভাগ করেছেন, এবং উদ্দেশ্য নীতিতে মূলত স্বাভাবিক সরকার এবং বিকৃত সরকার এই 2 ভাগে ভাগ করেছেন। তাহলে অ্যারিস্টটল কয়টা নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? 2টা, একটা হচ্ছে সংখ্যানীতি, দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য নীতি। তারপরে জাতিসংঘের কোন পরিষদ কর্তৃক সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়? আমরা এটা দেখে আসছি 1948 সালের 10ই ডিসেম্বর এটা গৃহীত হয়, এবং জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে এই সাধারণ পরিষদ কর্তৃক কিন্তু এটা গৃহীত হয়। বাকি অপশনগুলোও জাতিসংঘের যে অন্যান্য, আমরা বলেছি জাতিসংঘের 6টা অঙ্গ সংস্থা রয়েছে, বাকি 3টা নিরাপত্তা পরিষদ, অচি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এগুলো কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থা। তারপরে কুড়িগ্রামের রহিম দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী, জীবিকার তাগিদে প্রবাসী হলেও দেশের ভালো মন্দে সে ব্যথিত হয় ও দেশের জন্য তার মন কাঁদে। রহিমের মানসিক অবস্থা কোন বিষয়টিকে নির্দেশ করে? এই যে দেখো, দেশের জন্য তার মন ব্যথিত হয়, দেশের জন্য তার মন কাঁদে, অর্থাৎ সে দেশের সম্পর্কে জানতে চায়, দেশের ভালোটা চায়। তো এই বিষয়ে তো আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে দেশপ্রেম, সেটা হচ্ছে দেশপ্রেম। তারপরে রহিমের মানসিক অবস্থা যে বিষয়টিকে উৎসাহিত করে, এই যে দেশপ্রেম দেখতে পাই, এই জিনিসটা কোন জিনিসটাতে আমাদেরকে উৎসাহিত করে? দেশের প্রতি দায়িত্ব পালনে যখন আমাদের মধ্যে দেশপ্রেম দেখা যাবে, তখন দেখব যে আমরা দেশের প্রতি দায়িত্ব পালনে আরও বেশি হচ্ছে অগ্র পরিসরে থাকবো, আমরা সামনের দিকে থাকবো। সুনাগরিক হতেও হচ্ছে আমাদেরকে উৎসাহিত করে, কর্তব্যপরায়ণ হতেও আমাদেরকে উৎসাহিত করে। সুতরাং এখানে উত্তর হবে 1, 2, 3। তারপরে সতত হয়ে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, কবিতার চরণ দুটিতে কি প্রকাশ পেয়েছে? এটা আমরা জানি, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদের কথা, যেখানে তিনি তার যে মাতৃভূমি, এই মাতৃভূমি স্মরণ করেছেন, তার যে দেশ, এই দেশের স্মরণ করেছেন, এবং সে যে তার যে ফ্রান্সের প্যারিসে চলে গিয়েছেন, সেখানে চলে গিয়ে ফ্রান্সের যে ভার্সাই নগরীতে চলে গিয়েছেন, সেখানে চলে যাওয়ার ফলে মূলত তার যে দেশের প্রতি যে টান, এই দেশের প্রতি টানটাই মূলত কপোতাক্ষ নদের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে, কপোতাক্ষ নদের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। সুতরাং এই জায়গাতে আমরা কি দেখতে পাই? এই জায়গাতে আমরা দেখতে পাই দেশপ্রেম দেখতে পাই। তারপরে দেশপ্রেমের বহিঃপ্রকাশ কোনটি? আত্মত্যাগ, আত্মসংযোগ নাকি আত্মতৃপ্তি? দেখো, আত্মত্যাগ মানে হচ্ছে নিজেকে ত্যাগ করে দেওয়া, নিজেকে একদম উজাড় করে দেওয়া। আত্মসংযোগ মানে হচ্ছে তুমি নিজেকে ধৈর্য ধরবা। আত্ম মানে হচ্ছে নিজ, ঠিক আছে? আত্ম মানে হচ্ছে নিজ, আর আত্মসংযোগ মানে হচ্ছে নিজের সাথে নিজের সংযোগ হবে। আত্মতৃপ্তি মানে হচ্ছে তুমি খুব খুশি, নিজের প্রতি তুমি খুশি। দেশপ্রেমের বহিঃপ্রকাশ কোনটা? যখন তোমার মধ্যে দেশপ্রেম দেখা দিবে, তখন তোমার মধ্যে আত্মত্যাগ আসবে। তুমি দেশের জন্য যে কোনো কিছু করতে পারবা, দেশের জন্য জীবন দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তুমি দেশের জন্য করতে পারবা। সুতরাং দেশপ্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে আত্মত্যাগ। তারপরে দেশপ্রেমের ইংরেজি শব্দ কোনটি? দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্যাট্রিয়টিজম। দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্যাট্রিয়টিজম, ঠিক আছে? অপরদিকে ন্যাশন হলো গিয়া জাতি, প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেমিক, প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। তারপরের প্রশ্নে, জনগণের উপর দমন পীড়নের কারণে আইয়ুব খান আলোচিত ব্যক্তি। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে তার পতন হয়। উদ্দীপকের শাসকের শাসন ছিল মূলত, দেখো আইয়ুব খানের যে শাসন, এই শাসন ছিল আমরা দেখতে পাই স্বৈরতান্ত্রিক, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা 1969 সালে যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিন্তু দেখতে পাই আইয়ুব খানের বিরুদ্ধে। 1958 সালে তিনি ক্ষমতায় আসছেন, 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তার কিন্তু পতন হয়। তো এই জায়গাতে তার যে শাসন আমল ছিল সেটা স্বৈরতান্ত্রিক ছিল অবশ্যই, গণতান্ত্রিক অবশ্যই সেটা গণতান্ত্রিক ছিল না, একনায়কতান্ত্রিক। সুতরাং এখানে উত্তর হবে 1 এবং 3, সুতরাং উত্তর হবে সি।
তারপরের প্রশ্নে উদ্দীপকের শাসকের মতো শাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কোনটি ঘটে? উন্নয়ন ঘটে, অবশ্যই উন্নয়ন ঘটে না। আইন শৃঙ্খলার অবনতি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি কিন্তু ঘটে, ঠিক আছে, অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি ঘটে। কূটনৈতিক সম্পর্ক স্থবির, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে মডার্ন যে ওয়ার্ল্ড আছে সেখানে আমরা দেখতে পাই যে সামরিক শাসক সরকার থাকলে বা হচ্ছে যে আমরা দেখতে পাই যে একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার থাকলে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কিন্তু স্থবির হয়, ভঙ্গ হয়, সিও যায়। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই জায়গায় মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হয়। তারা যেভাবেই হোক মানুষকে খুন করে, মানুষকে হচ্ছে গুম করে, মানুষকে হচ্ছে হত্যা করে তারা ক্ষমতায় থাকতে চায়। সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাই যে মানবাধিকার লঙ্ঘিত, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে স্বার্থ গোষ্ঠীর মূল কাজ কোনটি? এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী, তাদের মূল কাজ হচ্ছে তাদের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করা। এক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে আমরা শিক্ষক দলের কথা বলতে পারি, ঠিক আছে, শিক্ষক সমিতি রয়েছে বা হচ্ছে ডাক্তারদের সমিতি রয়েছে, এর কথা বলতে পারি, ডাক্তারদের সমিতি, অর্থাৎ তারা মূলত যে চাকরি রয়েছে, ঠিক আছে, এই চাকরি রিলেটেড বা আমরা বলতে পারি যে তাদের পেশা রিলেটেড। আমরা ট্রেড ইউনিয়ন দেখতে পাই, শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন, যারা মূলত শ্রমিকদের যে অধিকার এই অধিকার নিয়ে কথা বলে। ডাক্তার যে সমিতি থাকে তারা ডাক্তার যে চাকরি রয়েছে সেখানে সুযোগ সুবিধা বৃদ্ধি বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলে। শিক্ষক তুমি সমিতি তো মূলত শিক্ষকদের অধিকারগুলো নিয়ে কথা বলে। তো এই যে স্বার্থ গোষ্ঠী যারা থাকে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা থাকে তাদের মূল কাজ থাকে মূলত গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা, তাদের নিজেদের স্বার্থ রক্ষা করা মূলত তাদের মূল লক্ষ্য থাকে বা মূল কাজ থাকে। তারপরে আতিকের বাবা একজন শিক্ষক, শিক্ষকদের নিয়ে গঠিত একটি সংগঠনে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন। তার মানে এটা হচ্ছে আমরা দেখতে পাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এটা নিচের কোনটির সঙ্গে আতিকের বাবার সংগঠনের মিল রয়েছে? আতিকের বাবার সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মিল রয়েছে। তারপরে উক্ত সংগঠনের প্রধান কাজ হচ্ছে, উক্ত সংগঠনের প্রধান কাজ কি সরকার গঠন করা? না, সরকার গঠন করা আমরা বারবার বলছি যে সরকার গঠন করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দলের মূল লক্ষ্যই থাকে মূলত নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ করা, সুতরাং সরকার গঠন হবে না। নির্বাচন পরিচালনা করা, দেখো নির্বাচন পরিচালনা করা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনের কাজ। এবং বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের 118 নং অনুচ্ছেদে কিন্তু নির্বাচন যে কমিশনার রয়েছে তাকে নিয়োগ দেওয়ার কথা বলা আছে। এগুলো তোমরা দ্বিতীয় পত্রে অবশ্যই ভালো করে পড়বা। তো এই জায়গাতে নির্বাচন পরিচালনা করা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। তাহলে হবে কি নিজেদের দাবি পূরণে সরকারকে চাপ প্রয়োগ করা, শুধু উত্তর হবে 3, তার মানে উত্তর হবে C3। তারপরে মিস্টার হাসান দেশের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে মানুষকে সংগঠিত করেন, মানুষও তার ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে থাকেন। এখানে মিস্টার হাসানের মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটেছে? দেখো এখানে খেয়াল করো যে এই যে দেখো যে আমরা বিভিন্ন রকমের নেতৃত্ব দেখতে পাই, রাজনৈতিক নেতৃত্ব দেখতে পাই, বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব দেখতে পাই। বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব মানে হচ্ছে ধরো বিশেষ কোনো শিক্ষা দীক্ষার মাধ্যমে, শিক্ষা দীক্ষা বা জ্ঞানী যে মানুষগুলো থাকে তারা যে জ্ঞানের মাধ্যমে যে নেতৃত্ব অর্জন করেন তাদেরকে দেখলে যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদেরকে সম্মান করি, এটা হচ্ছে মূলত বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। কিন্তু এমন কোনো মানুষ যদি থাকেন যারা হচ্ছে ধরো কথা বললেই তোমার কাছে খুব ভালো লাগে, সে যে কোনো একটা জিনিস বলতেছে মনে হচ্ছে যে তুমি জীবন দিয়ে দিবা তার জন্য, ঠিক আছে, তো এই ধরনের নেতৃত্ব হচ্ছে মূলত সম্মোহনী নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বকে বলা হয় সম্মোহনী নেতৃত্ব। দেখো এখানে বলা আছে যে মিস্টার হাসান দেশের বিভিন্ন সমস্যার সমাধান করবে, মানুষকে সংগঠিত করেন, মানুষও তার ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়, তিনি যেটা বলেন মানুষ সেই ডাকে মূলত সাড়া দেয়। এটা হচ্ছে মূলত সম্মোহনী নেতৃত্ব, ঠিক আছে, এটা হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। তো সম্মোহন করেন কোন একটা মানে তার যে কথাবার্তা সেটা শুনে তোমার ভালো লাগে, তার যে হাঁটা চলা সেটা শুনে সেটা দেখলে তোমার কাছে ভালো লাগে, এই ধরনের নেতৃত্বকে বলা হয় সম্মোহনী নেতৃত্ব। তারপরে ক রাষ্ট্র, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। ক রাষ্ট্রের সরকার প্রধানকে, দেখো খেয়াল করো এখানে আমাদের বলা আছে ক রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। তার মানে কি তোমাকে বলছিলাম রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বললে আমেরিকার কথা চিন্তা করবা। এবং একটু আগে আমরা পরে আসছি যে এই যে আমেরিকাতে হচ্ছে যে আমরা দেখতে পাই যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান দুইজনই হচ্ছেন রাষ্ট্রপতি। সরকার প্রধান এবং হচ্ছে রাষ্ট্রপ্রধান দুইজনই হচ্ছেন ট্রাম্প বা হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। তার মানে এটার উত্তর কি হবে? ক রাষ্ট্রের সরকার প্রধানকে, এটা হচ্ছে রাষ্ট্রপতি হবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী হবে না, কারণ এটা হচ্ছে মূলত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তারপরে আমাদের বলা আছে ক রাষ্ট্র, এটা আমাদের উদ্দীপক ঠিকই আছে, উক্ত আইনসভা বিদ্যমান রয়েছে কোন দেশে? দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা আছে,
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা আছে। বাংলাদেশের যে আইনসভা সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যেটার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ, যেটার ভিতরে আমরা অধিবেশন দেখতে পাই। বাংলাদেশ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, বাংলাদেশ হচ্ছে গিয়ে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, তার মানে এটা কিন্তু হবে না। মার্কিন যুক্তরাজ্যে, ঠিক আছে, যুক্তরাজ্যে মানে হচ্ছে ইউকেতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এবং এই আইনসভার নাম হচ্ছে গিয়ে পার্লামেন্ট। আইনসভার নামই হচ্ছে গিয়ে কি? আইনসভার নাম হচ্ছে গিয়ে পার্লামেন্ট। এবং মার্কিন যুক্তরাষ্ট্রতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে আমরা দেখতে পাই যে এই যে আইনসভা, এই আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। আইনসভার নাম কি? আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। ঠিক আছে, এই উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নগুলো থেকে আমাদের অবশ্যই প্রশ্ন থাকে। তার মানে এখানে উত্তর হবে 2 এবং 3। অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো দেখে যাবা। তারপরে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা কোনটি? একনায়কতন্ত্র তো হবেই না, রাজতন্ত্র হবে না, স্বৈরতন্ত্র হবে না। সবচেয়ে বেশি জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। তারপরে জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? দেখো, এই যে জাতীয়তা, এই জাতীয়তা আমাদের হচ্ছে এক প্রকার মানসিকতা, যার মাধ্যমে আমরা অনুভব করি যে আমি অমুক দেশের, আমি বাংলাদেশি। ঠিক আছে, তো এই জাতীয়তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেখানে আমরা আমাদের যে প্রথম দিকের যে এমসিকিউ, সেখানে আমরা দেখে আসছিলাম যে এই যে ভারত পাকিস্তান আলাদা হয়, সেখানে জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান ছিল কোনটা? ধর্ম ছিল। ধর্মের প্রেক্ষাপটে আমরা হচ্ছে ভারত পাকিস্তান নামে রাষ্ট্র সৃষ্টি হয়। কিন্তু জাতীয়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। যদি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের মধ্যে মনের দিক থেকে মিল না থাকে যে আমি বাংলাদেশি, তখন কিন্তু জাতীয়তা সৃষ্টি হয় না। জাতীয়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। মনের একটা মিল থাকতে হবে যে আমি বাংলাদেশি। ঠিক আছে, সেখানে আমরা হিন্দু বৌদ্ধ এটা হইতে পারি, ঠিক আছে, খ্রিস্টান হতে পারি, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মনের দিক থেকে মিল থাকতে হবে, একটা মনস্তাত্ত্বিক ঐক্য থাকতে হবে। এবং জাতীয়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। তারপরে রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। নিকোলো ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত বই আছে, যেই বইটার নাম হচ্ছে দ্য প্রিন্স। এটা থেকে অ্যাডমিশন অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, কিন্তু এইচএসসি লেভেলে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, এবং ম্যাকিয়াভেলিকে কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। অ্যারিস্টটল, তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছেন গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের জনক, এবং অ্যারিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্স। অ্যারিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্স। ঠিক আছে, দ্য পলিটিক্স হচ্ছেন অ্যারিস্টটলের বিখ্যাত বইয়ের নাম। তারপরে ডেমোস শব্দের অর্থ কি? দেখো, এই যে শব্দের যে উৎপত্তিগুলো, মোরালিটি শব্দের উৎপত্তি, ডেমোক্রেসি শব্দের উৎপত্তি, এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। স্বাধীনতা শব্দের উৎপত্তি কোন জায়গা থেকে? এই শব্দগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। আইন, ল শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি? এগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। ল্যাটিন শব্দ, নাকি হচ্ছে টিউটনিক শব্দ, নাকি হচ্ছে গিয়ে ফার্সি শব্দ? এই টাইপের প্রশ্নগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তো এই যে আমাদের যে গণতন্ত্র রয়েছে, এই গণতন্ত্রের কিন্তু ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। গণতন্ত্রের ইংরাজি প্রতিশব্দ কি? ডেমোক্রেসি। যেখানে আমরা দেখতে পাই যে এই যে ডেমোস এবং হচ্ছে ক্রাটোস বা ক্রাটিয়া থেকে কিন্তু এই হচ্ছে ডেমোক্রেসি, এই শব্দের উৎপত্তি। ঠিক আছে, যেখানে ডেমোস মানে হচ্ছে জনগণ। ডেমোস মানে কি? ডেমোস মানে হচ্ছে জনগণ, এবং ক্রাটোস বা ক্রাটিয়া মানে হচ্ছে শাসন ক্ষমতা। ক্রাটোস বা ক্রাটিয়া মানে হচ্ছে শাসন ক্ষমতা। সুতরাং এই যে ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, এবং ক্রাটোস বা ক্রাটিয়া মানে হচ্ছে শাসন ক্ষমতা। সুতরাং ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে যে ডেমোক্রেসি শব্দের উৎপত্তি, এই যে ডেমোস এবং ক্রাটোস বা ক্রাটিয়া, এগুলো কোন শব্দ থেকে? এগুলো কি গ্রিক শব্দ থেকে নাকি ল্যাটিন শব্দ থেকে? এগুলো থেকে প্রশ্ন হয়, এগুলো মাস্ট দেখবা। তারপরে গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখি যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানেই বলা আছে যে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মালিক, এবং প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে মূলত জনগণের কাছে। তারপরে ক এমন একটি দেশ যেখানে একাধিক রাজনৈতিক দল রয়েছে এবং জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করে। ক দেশে কোন সরকার ব্যবস্থা বিদ্যমান? দেখো, এখানে বলা আছে ক এমন একটা দেশ যেখানে একাধিক রাজনৈতিক দল রয়েছে এবং জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করে, অর্থাৎ জনগণ যাদেরকে নির্বাচন করে তারা সরকারে আসে। এখানে কি একাধিক রাজনৈতিক দল থাকলে এখানে একনায়কতন্ত্র হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এখানে কি সমাজতান্ত্রিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু এই জায়গাতে পুঁজিবাদী হইতে পারে, পুঁজিবাদী হচ্ছে অর্থনৈতিক সিস্টেম, কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু সরকার ব্যবস্থা বলছে, পুঁজিবাদী তো আর সরকার ব্যবস্থা হয় না, এটা অর্থ ব্যবস্থা হয়। ঠিক আছে, পুঁজিবাদী হয় অর্থ ব্যবস্থা।
পুঁজিবাদী হয় অর্থ ব্যবস্থা, তোমরা ইকোনমিক্সে পড়ে আসছে এই বিষয়গুলো। এবং এখানে যেহেতু সরকার ব্যবস্থা তাই এখানে হবে সংসদীয় সরকার ব্যবস্থা। তারপরে উক্ত সরকার ব্যবস্থা সম্পর্কিত তথ্য হলো, তার মানে হচ্ছে এখানে সংসদীয় যে সরকার ব্যবস্থা এটা সম্পর্কে তথ্য যাচ্ছে তোমাকে, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এটা থেকে তথ্য যাচ্ছে। এটা তোমাদের সিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসবে, গ নাম্বারে সৃজনশীলে আসবে। তো এখানে আমাদের যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা সেটা সম্পর্কে আমাদের তথ্য যাচ্ছে। বিরোধী দল অবিচ্ছেদ্য অংশ, অলরেডি আমরা বলেছি যে এই যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় এই যে বিরোধী দল যারা থাকে তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় বিকল্প সরকার। বিরোধী দলকে বলা হয় কি, বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার, ঠিক আছে। তার মানে বিরোধী দল এই সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় অবিচ্ছেদ্য অংশ। জনগণ রাজনৈতিকভাবে সচেতন, অবশ্যই এই জায়গাতে আমরা জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে দেখতে পাই। সরকার স্বেচ্ছাচারী না, সরকার এটার ভিতরে স্বেচ্ছাচারী না, 1 এবং 2 হবে উত্তর। তারপরে বিচার বিভাগীয় স্বাধীনতার মূল কথা কি, এই যে আমরা সরকারের 3টা বিভাগ আলোচনা করলাম, আইন বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। যেখানে বিচার বিভাগীয় স্বাধীনতার মূল কথা কি, বিচার বিভাগীয় স্বাধীনতার মূল কথা হচ্ছে বিচার বিভাগ মূলত সরকারের যে 2টা বিভাগ আছে আরো, আইন বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ, এই 2 বিভাগের হচ্ছে প্রভাব মুক্ত থেকে কাজ করবে, এই 2 বিভাগের প্রভাব মুক্ত থেকে কাজ করবে এবং এই 2 বিভাগ সরকারের যে বিচার বিভাগ আছে তার উপর কোনো হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সম্পর্ক নাই, আইনের শাসন, দক্ষ বিচারক নিয়োগ, বিচারক নিয়োগের সাথে তো বিচার বিভাগের স্বাধীনতার কোনো সম্পর্ক নাই। এখানে হবে বিচার বিভাগ স্বাতন্ত্রীকরণ, বিচার বিভাগ স্বাতন্ত্রীকরণ। বিচার বিভাগের স্বাধীনতার মানে হচ্ছে বিচার বিভাগ অন্য যেই 2টা বিভাগ আছে সরকারের, আইন বিভাগ এবং শাসন বিভাগ, এই 2টা বিভাগ থেকে কিন্তু প্রভাব মুক্ত থেকে মূলত তার যে কার্যক্রম এই কার্যক্রম পরিচালনা করবে। সুতরাং এখানে উত্তর হবে বিচার বিভাগ স্বাতন্ত্রীকরণ। তারপরে বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারককে, বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানের কিন্তু অভিভাবক এবং হচ্ছে ব্যাখ্যাকারককে বিচার বিভাগ, বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে বিচার বিভাগ। এবং বাংলাদেশের যে সংবিধানের 94 নং অনুচ্ছেদে মূলত আমরা দেখতে পাই যে এই যে হাইকোর্ট এবং হচ্ছে সুপ্রিম কোর্ট বা হচ্ছে বিচার বিভাগ এটার গঠনের কথা বলা আছে কিন্তু 94 নং অনুচ্ছেদে। এবং সংবিধানের কিন্তু ব্যাখ্যা দিয়ে থাকে বিচার বিভাগ বা অভিভাবক হচ্ছে বিচার বিভাগ। কিন্তু সংবিধান যদি প্রণয়নের কথা বলে, যদি প্রণয়ন করে কে বা সংবিধান সংশোধন করে কে, প্রণয়ন তারপর হচ্ছে সংশোধন, এই সংক্রান্ত কাজগুলো মূলত করে থাকে আইন বিভাগ। তারপরে সংবিধান অনুসারে বাংলাদেশের নির্বাহী প্রধানকে, দেখো বাংলাদেশের সরকার প্রধান যিনি তিনি হচ্ছেন বাংলাদেশের নির্বাহী প্রধান, মানে হচ্ছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের নির্বাহী প্রধান, নির্বাহী প্রধান, ঠিক আছে। তারপরে দেশপ্রেম হচ্ছে মাতৃভূমির প্রতি মমত্ববোধ, অবশ্যই মাতৃভূমির প্রতি ভালোবাসা বা মমত্ববোধ, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি দায়িত্বশীলতা, এটার উত্তর হবে 1, 2, 3। এই টাইপের সহজ প্রশ্নগুলোও কিন্তু আমাদের বোর্ডে আসছে, এগুলো মোটামুটি বোর্ড প্রশ্নই, এই প্রশ্নগুলোও কিন্তু আমরা দেখতে পাই বোর্ডে কিন্তু আসছে, খুবই সহজ প্রশ্ন। তারপরে নেতৃত্ব, নেতৃত্ব কোন ধরনের গুণ, দেখো এই নেতৃত্ব মানে হচ্ছে নেতার গুণ বা নেতার গুণাবলী, নেতার গুণাবলী, সেখানে নেতার বিভিন্ন রকমের গুণাবলী থাকতে পারে। এই নেতৃত্ব, এই যে নেতার গুণাবলী বা হচ্ছে নেতৃত্ব, এটাকে বলা হয় মূলত সামাজিক গুণ। এটা কিন্তু ব্যক্তিগত অপশনে থাকতে পারে, তোমার অপশনে কিন্তু ব্যক্তিগত থাকতে পারে, এটা কিন্তু ব্যক্তিগত গুণ না, এটা ব্যক্তিগত গুণ না, এটা হচ্ছে সামাজিক গুণ, ঠিক আছে। একদম বইতে স্পষ্টই লেখা আছে এটা হচ্ছে সামাজিক গুণ। তারপরে জাতীয়তার অপরিহার্য উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য, অবশ্যই জাতীয়তা হওয়ার জন্য মনস্তাত্ত্বিক ঐক্য থাকতে হবে এবং রাজনৈতিক ঐক্য থাকতে হবে। ভাষাগত ঐক্য অনেক দেশে নাই, অনেক দেশে নাই, ঠিক আছে। ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে বিভিন্ন জনগোষ্ঠীর, কিন্তু জাতীয়তার অপরিহার্য উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য থাকতে হবে এবং রাজনৈতিকভাবে একটা শক্তিশালী ঐক্য থাকতে হবে, যে আমরা একটা আলাদা রাষ্ট্র, আমরা অন্য জাতিদের থেকে আলাদা, আমরা আলাদা একটা জাতীয়তা মূলত ধারণ করি। তো জাতীয়তার অপরিহার্য উপাদান হচ্ছে সেখানে মনস্তাত্ত্বিক ঐক্য থাকতে হবে এবং রাজনৈতিক ঐক্য থাকতে হবে। ভাষাগত বিচিত্রতা কিন্তু থাকতে পারে, ভাষাগত বিচিত্রতা থাকতে পারে, কিন্তু 1 ও 2 মনস্তাত্ত্বিক ঐক্য বা রাজনৈতিক ঐক্য এই 2টা থাকতে হবে। 1971 সালের মার্চ মাসে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান থেকে জোরপূর্বক যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের হামলা মোকাবেলা করাই ছিল তার মূল উদ্দেশ্য।
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মধ্যে কোন বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়? এই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি কিন্তু আমাদের বীর শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম, এবং তিনি হচ্ছে গিয়ে পাকিস্তানে কর্মরত ছিলেন এবং পাকিস্তানের একটা প্রশিক্ষণ বিমান ছিল, ঠিক আছে? তো ওই বিমানটা তিনি হচ্ছে নিয়ে আসেন, কাইন্ড অফ হাইজ্যাক করেন, যাতে হচ্ছে দেশে ফিরে এসে মূলত হচ্ছে এই বিমানটাকে যুদ্ধের জন্য কাজে লাগানো যায়, ঠিক আছে? তো অবশ্যই বীরত্বের একটা কাজ করেছেন। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকতো সেই সময় সেনাবাহিনীতে থেকে এরকম সাহসী কাজ কিন্তু করা সম্ভব ছিল না। তো তার মধ্যে কোন বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়? তার মধ্যে দেশাত্মবোধ বা দেশের প্রতি ভালোবাসা লক্ষ্য করা যায়। নাগরিক হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কার্যকলাপের ফলে রাষ্ট্রের কি হবে? পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ হয়। দেখো, এর মাধ্যমে সে যে কার্যক্রমটা করলো, এত সাহসী কার্যক্রম সেই সময় সেনাবাহিনীতে থেকে, ক্যান ইউ ইম্যাজিন? জাস্ট তুমি চিন্তা ভাবনা করো যে সেই সময়ের কারেন্ট সেনাবাহিনীতে আছে, বিশ্ব পাকিস্তান রাষ্ট্রের বিপক্ষে চলে গেছে, বাংলাদেশের পক্ষে, রীতিমতো অসম্ভব, ঠিক আছে, একটা সেনাবাহিনীর পক্ষে। সেখান থেকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, নিশ্চিত হচ্ছে তার ফাঁসি হতো, নিশ্চিত। তো সেই জায়গাতে এর মাধ্যমে কি বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়েছে? না, বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খলা কিন্তু আবদ্ধ হয় নাই। মূল্যবান সম্পদ হারায়, মূল্যবান সম্পদ রাষ্ট্র তো অবশ্যই হারিয়েছে, বাট এটা মানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। সমৃদ্ধশালী হয় রাষ্ট্র, অনেকটা সমৃদ্ধ হয় তাদের মাধ্যমে, বাট এখানে এটাও খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়। পাকিস্তানের যে পরাধীনতার শৃঙ্খল ছিল, তাদের যে আমাদের প্রতি যে বৈষম্য ছিল, সেটা থেকে কিন্তু আমরা মুক্তি পাই। সুতরাং এখানে উত্তর হবে বি। তারপরে রাজনৈতিক জবাবদিহিতার শর্ত হচ্ছে, দেখো রাজনৈতিক জবাবদিহিতার শর্ত কি? এই যে রাজনৈতিকভাবে হচ্ছে আমরা জবাবদিহি করব, সেক্ষেত্রে হচ্ছে অবাধ নিরপেক্ষ নির্বাচন থাকতে হবে। যদি একটা দেশে যদি নিরপেক্ষ নির্বাচন না থাকে, জনগণ যদি, যে জনপ্রতিনিধি যারা রয়েছে, যারা নেতা রয়েছে, তাদেরকে যদি বাছাই করতে না পারে, তখন দেখা যাবে যে এই নেতারা একদম পার্মানেন্টলি বসে যাবে। তার তো জবাবদিহি নাই, সে যার ইচ্ছা মতো তার ইচ্ছা মতো সবকিছু করার চেষ্টা করবে। তো যখন নিরপেক্ষ নির্বাচন হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, তখন দেখা যাবে যে এই যে নেতা আমরা পরিবর্তন করতে পারবো, আমরা হচ্ছে 5 বছর পর পর ভোট দিতে পারবো, আমরা চাইলে যেটা যারা খারাপ শাসক তাদেরকে পরিবর্তন করতে পারবো। তো এই জায়গাতে আমরা রাজনৈতিক জবাবদিহিতার শর্ত হিসেবে অবাধ নিরপেক্ষ নির্বাচন রাখতে পারি। জবাবদিহিতাকেও রাখতে পারি। যদি জবাবদিহিতা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে ওই নিজের কাজ নিজের মতো করছে, কোনো জিনিস হচ্ছে ভালোভাবে করছে, কোনো জিনিস করছে না। তো এই জিনিসটা থাকতে হবে। তারপর হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেন হবে সেই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করি। দেখো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের আছে, ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না, ক্ষমতাটা ভাগ হয়ে যাবে বিভিন্ন মানুষের মধ্যে। একদম প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম নিচু স্তরে যারা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে বা মেম্বার রয়েছে, তাদের পর্যন্ত ক্ষমতা ভাগ হয়ে যাবে, যার যার দায়িত্ব আলাদা থাকবে। যখন দায়িত্বগুলো আলাদা হবে, ক্ষমতা ভাগ হয়ে যাবে, একজন মানুষের হাতে পুঞ্জীবিত ক্ষমতাগুলো থাকবে না, তখন কিন্তু একটা রাষ্ট্র দেখা যাবে যে আইন যেগুলো রয়েছে বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, যে সকল পলিসিগুলো রয়েছে, যে সকল নীতি রয়েছে, সেগুলো কিন্তু এক্স্যাক্টলি ঠিক সেইভাবেই হচ্ছে বাস্তবায়ন করতে পারবে। সুতরাং এখানে উত্তর হবে 1, 2, 3। তারপরে সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকদের করণীয় কি? রাজনীতি করা না। সবাই যদি রাজনীতি করে তাহলে তো হইল না, ঠিক না? নিয়মিত কর প্রদান করা, অবশ্যই আমাদেরকে কর প্রদান করতে হবে। সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দান করা, এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে উত্তর হবে আমাদের 2 এবং 3। আমাদের উত্তর হবে 2 এবং 3, বি হবে তার মানে। তারপরের প্রশ্নে, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? দেখো, সংসদীয় সরকার ব্যবস্থায় যদি আমরা খেয়াল করি, বা হচ্ছে নিয়মতান্ত্রিক মানে হচ্ছে বলতে পারো যে পুতুল টাইপের, জাস্ট পদটা রেখে দিছে কোনো মতো, কিন্তু তার হচ্ছে ওই রকম সুপ্রিমেসি পাওয়ার নাই, পুতুল টাইপের। তো সংসদীয় সরকার ব্যবস্থা, আমাদের কথা আবার চিন্তা করো, যেহেতু বারবার বলছি যে সংসদীয় সরকার ব্যবস্থা বললে তুমি হচ্ছে বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করবা। তো বাংলাদেশে কোন পদটা নিয়মতান্ত্রিক? আমরা দেখি তো, আমাদের কে রয়েছে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদটা কিন্তু আমরা দেখি নিয়মতান্ত্রিক, জাস্ট তিনি নিয়ম অনুযায়ী ক্ষমতায় বসেন, ফুল টুল প্রদান করেন, এছাড়া হচ্ছে খুব বেশি পাওয়ার তার আসলে নাই। তারপরে রাফি ভোট দিতে গিয়ে দেখে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, রাফি কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? দেখো, যদি হচ্ছে আমরা যে অর্থ রিলেটেড বিষয়গুলো হয়, তখন সেটা তো অর্থনৈতিক অধিকার হবে। যেহেতু সে ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এটা হবে রাজনৈতিক অধিকার। রাফি মূলত তার যে রাজনৈতিক অধিকার রয়েছে, সেই রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আমাদের আসে, আমাদের বলে দেয় যে কোনটা রাজনৈতিক অধিকার, কোনটা হচ্ছে সামাজিক অধিকার, বা হচ্ছে কোনটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসে। এক্ষেত্রে রাজনৈতিক অধিকার এবং হচ্ছে অর্থনৈতিক, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানা বেশি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি আসে। তারপরে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। অভিব্যক্তি মানে হচ্ছে প্রকাশ।
যুক্তিসিদ্ধ ইচ্ছার মানে হচ্ছে যে জিনিসটা যুক্তি দিয়ে কথাবার্তা বলা যায়, ভালো মন্দ, তুমি একটা কথাবার্তা বলতেছো, তুমি একটা কথা বললা, তোমার বন্ধু আবার যুক্তি দিতে পারবে, ঠিক আছে, বা তোমার কথায় যৌক্তিকতা আছে, রেলিভেন্সি আছে যেটাকে আমরা বলি। তো এই যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন বা প্রকাশই হচ্ছে আইন, এটা কে বলেছেন? এটা বলছেন অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। এবং এই যে প্রামাণ্য সংজ্ঞাগুলো, এই যে প্রামাণ্য সংজ্ঞাগুলো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, এই টাইপের প্রামাণ্য সংজ্ঞাগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তারপরে বেকারত্ব দূর করা সম্ভব কোন অধিকারের মাধ্যমে? বেকারত্ব দূর করা সম্ভব কোন অধিকারের মাধ্যমে? বেকারত্ব দূর করা সম্ভব অর্থনৈতিক অধিকারের মাধ্যমে। যেহেতু অলরেডি বলেছি এই বেকারত্ব টাকা পয়সার সাথে রিলেটেড, কাজকর্মের সাথে রিলেটেড, বেকারত্ব দূর করা সম্ভব অর্থনৈতিক অধিকারের মাধ্যমে। তারপরে বিচার বিভাগের স্বাধীনতার মূল কথা কি? এটা অলরেডি আমরা সলভ করেছি, এটা হচ্ছে বিচার বিভাগ স্বাতন্ত্রীকরণ হবে। তারপরে পার্লামেন্ট এবং রাজনৈতিক দল অঙ্গাঙ্গিভাবে জড়িত উক্তিটি কে করেছেন? আমাদের পার্লামেন্ট এবং রাজনৈতিক দল একসাথে জড়িত, এই উক্তিটা করেছেন এডমান্ড বার্গ। এডমান্ড বার্গ এই উক্তিটা করেছেন। এবং পৌরনীতিতে তোমরা অনেকগুলো উক্তি পাবা, পৌরনীতিতে অনেকগুলো উক্তি পাবা তোমরা, এই উক্তিগুলো টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসে, এই উক্তিগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন আসে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই লিখে 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 দেখতে হবে। তারপরে সমাজের সকলের শ্রদ্ধার পাত্র সাইফুল ইসলাম রাষ্ট্রীয় সকল বিধিবিধান মেনে চলেন, তিনি অন্যায় করেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেন না। সাইফুল ইসলামের মূল্যবোধটি কোন ধরনের মূল্যবোধ? দেখো বলা আছে যে সমাজের সকলের পাত্র, শ্রদ্ধার পাত্র সাইফুল ইসলাম রাষ্ট্রীয় সকল বিধিবিধান মেনে চলেন, তিনি অন্যায় করেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেন না। সাইফুল ইসলামের মূল্যবোধটি কোন ধরনের মূল্যবোধ? এটা হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ হবে, ঠিক আছে, এটা হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ হবে, যেটা হচ্ছে আমরা ন্যায় নীতি বা হচ্ছে আমরা যে ইতিবাচকতা সেটার থেকে আমাদের যে মূল্যবোধটা আসে সেটা হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ। সুতরাং এখানে হবে আধ্যাত্মিক মূল্যবোধ। এখানে কিন্তু ধর্মের কোনো সংশ্লিষ্টতা নেই, ধর্মের কোনো সংশ্লিষ্টতা নেই বা সমাজের কোনো জিনিস বলা নেই, ঠিক আছে। তো রাজনৈতিক তো হবেই না, এক্ষেত্রে উত্তর হবে আধ্যাত্মিক মূল্যবোধ। তারপরে উক্ত মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে সর্বোৎকৃষ্ট মূল্যবোধ। অবশ্যই এই যে আধ্যাত্মিক মূল্যবোধটা এটা কিন্তু সর্বোৎকৃষ্ট, এই জিনিসটা মানুষের ন্যায় নীতি থেকে আসে, মানুষের ন্যায় নীতি নৈতিকতা এই বিষয়গুলো থেকে আমরা দেখতে পাই এই আধ্যাত্মিক মূল্যবোধ কিন্তু আসে। সুতরাং এটা সর্বোৎকৃষ্ট মূল্যবোধ। আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মূল্যবোধ জন্মায়, অবশ্যই ন্যায় নীতি আচার অনুষ্ঠান এর মাধ্যমে জন্মায়। ধর্মীয় শিক্ষা এই মূল্যবোধের প্রধান উপাদান, অবশ্যই না, ধর্মীয় শিক্ষার সাথে এটার কোনো সম্পর্ক নাই। সুতরাং উত্তর হবে 1 ও 2। তারপরে আয়েশা ও তার স্বামী একই কারখানায় একই কাজ করার পরেও দিন শেষে তাকে তার স্বামীর তুলনায় কম মজুরি প্রদান করা হয়। এখানে আয়েশা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? অলরেডি বলছি যে এই টাকা পয়সা রিলেটেড কিছু হলে সেটা অবশ্যই কি হবে? সেটা হবে অর্থনৈতিক অধিকার। আয়েশা এখানে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারপরের প্রশ্নে মিস্টার এক্স একজন ব্যবসায়ী, তিনি অফিস শেষ করে রাত 12টায় নিজ গাড়িতে বাসায় ফিরছিলেন। ফাঁকা রাস্তায় ট্রাফিক পোস্টে লাল বাতি দেখে তিনি গাড়ি দাঁড় করালেন। মিস্টার এক্স কি মেনেছেন? দেখো এখানে বলা আছে যে মিস্টার এক্স একজন ব্যবসায়ী, তিনি যে গাড়ি, এই গাড়ি দেখে তিনি হচ্ছেন গিয়ে থামিয়েছেন, ঠিক আছে, ফাঁকা রাস্তায় ট্রাফিক পোস্ট লাল বাতি দেখেও তিনি গাড়ি দাঁড় করালেন। তিনি কি মেনেছেন? তিনি অবশ্যই ট্রাফিক যে আইন আছে এই ট্রাফিক আইন কিন্তু মেনেছেন। তারপরে মিস্টার এক্স এর আচরণে মানুষের কি হবে? সময়ের অপচয় হয়, অবশ্যই সময়ের অপচয়ের সাথে এটার কোনো সংশ্লিষ্টতাই নেই। অপরাধ বৃদ্ধি পায়, অবশ্যই অপরাধ কমবে, অপরাধ বৃদ্ধি পাবে না। অধিকার নিশ্চিত হয়, দেখো এখানে যদি কর্তব্য লেখা থাকতো তখন আমরা ভাবতে পারতাম, অধিকার হচ্ছে যেটা আমরা রাষ্ট্রের কাছ থেকে পাই, রাষ্ট্র থেকে যেটা আমরা দিই সেটা হচ্ছে আমাদের কর্তব্য। সুতরাং এখানে অধিকার নিশ্চিত হবে না, বরং হচ্ছে স্বাধীনতা কিন্তু নিশ্চিত হয়। তারপরে জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক ধারণা, উক্তিটি কার? আবার বলছি এই টাইপের উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ উক্তিগুলো অবশ্যই হচ্ছে গিয়ে পড়তে হবে। তো জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, এই উক্তিটা হচ্ছে অধ্যাপক লাস্কির। অধ্যাপক লাস্কির এই উক্তিটা হচ্ছে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, অর্থাৎ এই যে আমাদের যে এক অনুভূতি আমরা করি, আমরা বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের একটা মানসিক ধারণা। তারপরের প্রশ্নে গনি মিয়া একজন ধনী ব্যক্তি, তিনি জমি ও বাগান থেকে প্রচুর অর্থ আয় করলেও সরকারকে কোনো আয়কর দেন না। তিনি কোনো ব্যক্তিকে কোনোরূপ সাহায্য ও সহযোগিতাও করেন না। এখানে গনি মিয়ার কোন বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে? দেখো এখানে এই যে ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো বা হচ্ছে কর সংক্রান্ত বিষয়গুলো, এগুলো আমরা পৌরনীতি এবং সুশাসনে আলোচনা করি, ঠিক আছে, নাগরিকের কর্তব্যগুলো আমরা পৌরনীতি এবং সুশাসনে আলোচনা করি। সুতরাং এর সাথে কিন্তু পৌরনীতির মূলত মিল রয়েছে এবং হচ্ছে যে গনি মিয়ার মূলত পৌরনীতির মূলত জ্ঞান নেই, এই জন্য হচ্ছে তিনি হচ্ছে ট্যাক্স দেন না। খুবই সহজ প্রশ্ন, দেখলেই বোঝা যায় এটা পৌরনীতি হবে, ঠিক আছে। তারপরে
এখানে আমাদের বলা আছে গনিমিয়ার মূল্যবোধ বাড়ানোর জন্য সে যাতে ট্যাক্স দেয় সেজন্য আমরা কি করতে পারি, নাগরিক অধিকার বিষয়ে সচেতন হতে হবে, তাকে নাগরিকদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করতে হবে, নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে, তাদের মধ্যে যে ভালো মূল্যবোধ কোনগুলো খারাপ মূল্যবোধ কোনগুলো সেই বিষয়ে তাকে ধারণা দিতে হবে, আরও অর্থ উপার্জন করতে হবে, অর্থ উপার্জনের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই, সুতরাং উত্তর হবে এই জায়গাতে বি 1 এবং 2। তারপরে মিস্টার এক্স এমন একটি সংগঠনের সদস্য যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়, অপরপক্ষে মিস্টার ওয়াই এর সংগঠন সরকার গঠন করতে চায় না বরং সরকারের কার্যক্রমকে প্রভাবিত করতে চায়। মিস্টার এক্স এর সংগঠন কোনটি? মিস্টার এক্স এর সংগঠন এখানে বলাই আছে যে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়, তার মানে হচ্ছে এটা রাজনৈতিক দল, এটা হচ্ছে রাজনৈতিক দল। তারপরে নিচের কোনটি মিস্টার ওয়াই এর সংগঠন? ওয়াই এখানে বলা আছে যে ওয়াই এর সংগঠন সরকার গঠন করতে চায় না বরং সরকারের যে কার্যক্রম আছে সেটাকে হচ্ছে প্রভাবিত করতে চায়, এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী। তারপরে নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে নেতার যে গুণাবলী রয়েছে, নেতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, নেতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই হচ্ছে মূলত নেতৃত্ব, নেতার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোই হচ্ছে নেতৃত্ব। তারপরের প্রশ্নে একটি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কি কি প্রয়োজন? দেখো, বলিষ্ঠ নেতৃত্ব, অবশ্যই সেই দেশের যদি নেতা ভালো না হয় তাহলে কিন্তু সেই দেশ মূলত তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে না। সুনির্দিষ্ট কর্মসূচি, অবশ্যই কিছু পলিসি লাগবে, ঠিক আছে? আমাদের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের বেকার সমস্যা রয়েছে, আমাদের দারিদ্র সমস্যা রয়েছে, এগুলোর জন্য আমাদের কিছু পলিসি লাগবে, কিছু নিয়ম নীতি লাগবে, কিছু কর্মসূচি লাগবে যেগুলোর মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সুনির্দিষ্ট কর্মসূচিও থাকতে হবে। নেতৃত্বের সততা, এটা তো আমাদের জন্য খুব বেশি হচ্ছে রেলিভেন্ট, কারণ হচ্ছে নেতা যদি সৎ না হয়, নেতা যদি দেশে মূলত দেশের টাকা বিদেশে পাচার করে তখন হচ্ছে দেশ আসলে আগাইতে পারে না, যেটার বাস্তব উদাহরণ হচ্ছে আমরা। সুতরাং এখানে তিনটাই হবে উত্তর। তারপরের প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? অলরেডি বলে আসি যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তাদের এইখানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই, এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু আমরা দেখতে পাই তাদের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, এবং ব্রিটিশ মূলত আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। তারপরের প্রশ্নে কোন আন্তর্জাতিক সংস্থা সুশাসন ধারণার উদ্ভাবক? এই যে সুশাসন ধারণাটা বা ভালো শাসন ধারণাটা এটা প্রথম দিয়েছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সর্বপ্রথম 1989 সালে এই ধারণাটা দেয় বা এই শব্দটা ব্যবহার করে। পরবর্তীতে আমরা দেখতে পাই 1992 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে, রিপোর্টটার নাম হচ্ছে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটা রিপোর্ট প্রকাশ করে, এবং এই রিপোর্ট প্রকাশের পরেই মূলত সুশাসন ধারণাটা আরও বেশি জনপ্রিয় হয়। সুতরাং কোন আন্তর্জাতিক সংস্থা সুশাসন ধারণার উদ্ভাবক? সেটা হবে বিশ্বব্যাংক। তারপরে আইন শব্দটি কোন ভাষা থেকে আসছে? এই যে আইন শব্দটা হচ্ছে ফার্সি থেকে আসছে, ঠিক আছে? এবং আমরা দেখতে পাই যে এই যে আইনের ইংরাজি প্রতিশব্দ সেটা হচ্ছে ল, এই ল শব্দটা আবার আসছে মূলত ল্যাক থেকে, ল্যাক শব্দ থেকে আসছে, এবং এই ল্যাক শব্দটা হচ্ছে টিউটনিক শব্দ, ঠিক আছে? টিউটনিক কোন শব্দ? টিউটনিক মানে হচ্ছে অতীত যে জার্মানি শব্দগুলো ছিল সেটাকে মূলত টিউটনিক শব্দ বলা হয়। এবং এই যে ল্যাক মানে হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়, অর্থাৎ এই যে আইন হচ্ছে স্থির এবং অপরিবর্তনীয়, কারোর জন্য এটা মূলত একজনের জন্য আইন একরকম আরেকজনের জন্য অন্যরকম, বিষয়টা এমন না। আইন শব্দটা আসছে ফার্সি শব্দ থেকে, এবং আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, এই ল শব্দটা আসছে আবার টিউটনিক শব্দ ল্যাক থেকে, এবং এই ল্যাক অর্থ হচ্ছে স্থির বা হচ্ছে অপরিবর্তনীয়। তারপরের প্রশ্নে রোহিঙ্গা জনগোষ্ঠী বহুকাল হতে আরাকান রাজ্যে বসবাস করলেও তাদের ভোটাধিকার নেই, এখানে রোহিঙ্গাদের কোন অধিকার হতে বঞ্চিত করা হয়েছে? তাদেরকে কিন্তু রাজনৈতিক অধিকার, ভোটদানের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার, তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি? এই যে আমরা দেখতে পাই যে পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ কি? পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, এবং এই সিভিক্স শব্দটা আসছে ল্যাটিন শব্দ সিভিস এবং হচ্ছে সিভিটাস থেকে, সিভিটাস থেকে আসছে, যেখানে আমরা দেখতে পাই এই সিভিস মানে হচ্ছে নাগরিক, আর এই যে পরবর্তী যে ওয়ার্ড রয়েছে সিভিটাস, এই সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র,
তার মানে পৌরনীতি মানে কি? পৌরনীতি হচ্ছে মূলত আমরা দেখতে পাই যে পৌরনীতি হচ্ছে এই যে নগর রাষ্ট্রে যারা বসবাস করে যে সকল নাগরিক তাদের যে আচরণ সেই জিনিসগুলো মূলত পর্যালোচনা করাই হচ্ছে পৌরনীতি। তাহলে আমরা দেখলাম পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটা আসছে ল্যাটিন শব্দ সিভিস এবং হচ্ছে সিভিটাস থেকে, যেখানে সিভিস মানে হচ্ছে নাগরিক এবং সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র। আমাদের এখানে আছে যে সিভিটাস মানে কি? সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র। তারপরের প্রশ্নে 1948 সালের কোন তারিখ হতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর থেকে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ কোনটি? দেশপ্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে আত্মত্যাগ। কোনটি শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির মূল কারণ? এই যে আমরা সম্প্রতি দেখতে পাই যে মন্ত্রীদের ক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে, দেখবা যে মন্ত্রীরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো এটার মূল কারণ কোনটি? এটার মূল কারণ হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য মূলত শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা হয়, বা মন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে ক্ষমতা বৃদ্ধি করা হয়। তারপরে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে। দেখো এই যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ, এই ক্ষমতা স্বাতন্ত্রীকরণ মানে হচ্ছে সরকারের যে 3টা বিভাগ রয়েছে, আমরা বলেছি সরকারের 3টা বিভাগ কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে গিয়ে বিচার বিভাগ। এই ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতিতে বলা হয় যে সরকারের 3টা বিভাগ মূলত স্বতন্ত্র থাকবে, মানে হচ্ছে আলাদা থাকবে, ঠিক আছে? স্বতন্ত্র থাকবে এবং কেউ কারো কাজের ওপর হস্তক্ষেপ করবে না। কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। এটাকে বলা হয় মূলত ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি। এবং এই ধারণার জনক হচ্ছেন চার্লস মন্টেস্কু। চার্লস মন্টেস্কু, তার একটা বিখ্যাত বই আছে দ্য স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস, দ্য স্পিরিট অফ লস, এই বইটাতে তিনি মূলত এই যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বা সরকারের যে 3টা বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগ মূলত স্বতন্ত্র থাকবে, অর্থাৎ আলাদা থাকবে এবং তারা একে অন্যের কাজের ওপর হস্তক্ষেপ করবে না, এই সংক্রান্ত ধারণা দিয়েছেন, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণা দিয়েছেন। তিনি হচ্ছেন চার্লস মন্টেস্কু। তারপরে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়। সরকার ও জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। উদ্দীপকের রাষ্ট্রনীতিতে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? সেখানে আমরা জানি সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান, ঠিক আছে? কারণ হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এবং জনগণ মূলত তাদের মতো ভোট দিতে পারে এবং হচ্ছে যেই দলটা ভালো তাদেরকে ভোট দিতে পারে। তারপরে উক্ত ব্যবস্থার বিপরীত অবস্থা কোনো রাষ্ট্রে বিদ্যমান থাকলে, মানে হচ্ছে একনায়কতান্ত্রিক ব্যবস্থা কোনো দেশে যদি থাকে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা যদি কোনো দেশে থাকে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা যদি কোনো দেশে থাকে, দাঁড়া এটা আমি সুন্দর করে লিখছি, একনায়কতান্ত্রিক ব্যবস্থা যদি কোনো দেশে থাকে তখন কি হবে? যদি একনায়কতন্ত্র ব্যবস্থা বিপরীত ব্যবস্থা কোনো রাষ্ট্রে বিদ্যমান থাকলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণের সাথে মূলত একনায়কতন্ত্রের মূলত কোনো সম্পর্ক নাই। একনায়কতান্ত্রিক যদি থাকবে, এক নেতা থাকবে অথবা হচ্ছে এক দল থাকবে, এক নেতা থাকবে বা হচ্ছে এক দল থাকবে। এখন এক নেতা বা এক দল সে কি চাইবে যে ক্ষমতা সবার মধ্যে ভাগাভাগি হয়ে যাক একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত? এটা কিন্তু চাইবে না। সে চাইবে ক্ষমতার কেন্দ্রীকরণ তার নিজের হাতে, তার একার কাছে ক্ষমতা থাক। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। অবশ্যই একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমরা দেখতে পাই সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আইনের শাসন, অর্থাৎ যে আইনের শাসন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আইনের ক্ষেত্রে সমান হবে, এই জিনিসটাও কিন্তু ব্যাহত হয় বা নষ্ট হয়। তার মানে উত্তর হবে আমাদের 2 এবং 3। এবং এর মাধ্যমে আমাদের যে 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সলভ করলাম। তোমরা যদি এই ক্লাসটার পিডিএফ পেতে চাও তাহলে পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, bdsoe.com, আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, bdsoe.com, সেখানে হচ্ছে তোমাকে চলে যেতে হবে bdsoe.com, ঠিক আছে? সেখানে হচ্ছে তুমি হচ্ছে ক্লাসটা পেয়ে যাবা এবং স্লাইডও পেয়ে যাবা, পাশে রিসোর্সের স্লাইডও পেয়ে যাবা। এবং ইউটিউব থেকে তুমি তো অবশ্যই ক্লাসটা দেখে ফেলতে পারবা। তোমাদের এই ক্লাসটা কাজে আসলো কিনা তোমরা হচ্ছে জানাও। ফেসবুকেও এই ক্লাসটা যাবে, ফেসবুক থেকেও দেখে নিতে পারবা। এই ক্লাসটা যদি কাজে আসে বা হচ্ছে পৌরনীতি প্রথম পত্রের পরে তোমরা যদি দ্বিতীয় পত্রের কোনো ক্লাস চাও সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানাতে পারো। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পত্রেরও কিন্তু ক্লাস নিয়ে আসবো 100 এমসিকিউ এর। তো তোমাদের সাথে আজকে আমাদের শেষ হচ্ছে ক্লাস। তোমাদের সাথে দেখা হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্রের ক্লাসে। সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।